সেই দিন 15 ডিসেম্বর ছিল। আমি টিউশন করিয়ে বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছি। এমন সময় জামিল আমাকে ফোন করে বলে ওর সাথে দেখা করতে। ও আসছে। জামিল আর আমার 7 দিন হয়েছিল রিলেশনে জড়িয়েছিলাম। আমাদের রিলেশনের কথা কেউ জানতো না, এমনি আমার মাও জানতো না। তো সেই দিন আমি তখনই বাড়িতে না গিয়ে সেখানে দাঁড়াই জামিলের জন্য। এলাকাটা নির্জন ছিল। সন্ধ্যা 7টা কিংবা 8টায় সব দোকানপাট সাধারণত বন্ধ হয়ে যায়। সেখানে একটা দোকানের মতো বড় বিল্ডিং আছে, তবে আমি কখনো সেই দোকানটা খোলা দেখিনি। সব সময় দোকানটার বাইরে থেকে তালা বন্ধ থাকতো। হঠাৎ সেদিন সেই দোকানের ভেতর থেকে আমি কিছু মানুষের কথা শুনতে পাই। আমি সেই দিকে তাকিয়ে দেখি কয়েকজন লোক কিছু কিছু মেয়েকে হাত বেঁধে একটা ট্রাকে উঠাচ্ছে এবং আর একটা ট্রাকে কিছু লোক ট্যাক্সের প্যাকেট উঠাচ্ছে। আমি আড়াল থেকে সব কিছু দেখছিলাম। হঠাৎ আমার কাঁধে কারোর হাতে স্পর্শ পেতে আমি চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি জামিল। আমি জামিলকে কথা বলতে নিষেধ করে সামনে দেখতে বলি। জামিলও সামনে তাকাই। জামিল প্রমাণ রাখার জন্য নিজের ফোনটা বের করে ভিডিও করতে শুরু করে। লোকগুলো একে একে সবগুলো মেয়েকে গাড়িতে ওঠায়। গাড়ির ড্রাইভার গাড়িতে উঠে কিছু দূর গাড়ি চালিয়ে যেতেই হুট করে গাড়ি থামে। আবার কিছু লোক সহ দৌড়ে আসে আমাদের দুজনের সামনে। আকস্মিক এই রকম হয়, আমরা দুজনের জন্য বিচলিত হয়ে যাই। তখন সেখানে সবুজ পাঞ্জাবি আরও একটা লোক এসে আমাদের সামনে দাঁড়ায়। জামিলকে জিজ্ঞেস করে, কি করছিলে এখানে? জামিল নির্লিপ্তভাবে ভয় না পেয়ে বলে, আপনাদের চোরা কাজগুলো দেখছিলাম আর ভাবছি এর বিপক্ষে কিভাবে স্টেপ নেওয়া যায়। ও তাই নাকি? তা মেয়েটা কে রে? তোর বউ নাকি গার্লফ্রেন্ড? বেশ সুন্দর তো। একে পাচার করলে ভালোই লাভ হবে। বলে লোকটা হেসে ওঠে। তার সাথে মানুষগুলো হাসতে থাকে। জামিল রাগ দেখে গর্জন করে বলে ওঠে, একদম ওকে নিয়ে কিছু বলবি না, তাহলে ভালো হবে না। লোকটা তখন হেসে বলে ওঠে, তোকে কেন যেন মনে হচ্ছে তুই শাহরিয়ার প্রণয় এর চামচা। তা ফোনে কি ভিডিও করছিলি? আমাদের বিরুদ্ধে প্রমাণ, আর তোর গার্লফ্রেন্ডকে নিয়ে কিছু না বললেও ছুতে তো পারবো, তাই না? কথা বলে লোকটা জামিলকে কিছু বলার সুযোগ না দিয়ে মারতে মারতে সেই দোকানের ভিতরে নিয়ে যায়। দুটো লোক আমাকেও টেনে নিয়ে যেতে থাকে। হাজার চিৎকার করেও কোনো লাভ হয়নি, কারণ কোনো মানুষই ছিল না সাহায্য করার মতো। দোকানের ভিতরে নিয়ে গিয়ে জামিলকে ওরা হাত পা বেঁধে মারে। জামিলের ফোন সবুজ পাঞ্জাবি পরা লোকটার হাতে নিয়ে ভিডিওটা দেখে বলে, বাহ, শাহরিয়ার প্রণয়ের লোক তো খুব চালু। রাফসান মির্জার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে। সাহস অনেক দূর, কিন্তু আজ সব সাহস তোর বের করব আমি, বলেই জামিলকে আবার মারে। জামিল যখন মার খেয়ে একেবারে নেতিয়ে পড়েছিল, তখন ওরা কয়েকজন জোর করে আমাকে রেপ করে। রেপ করার আগে আমার আর ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়েছিল, যার জন্য আমি চাইলেও আর কোনো জোরজবস্তি করতে পারতাম না। ওরা আমাকে ড্রাগস দিয়েছিল আর রেপ করার পর বাড়ির পাশে এনে ফেলে যায়। আমাকে ড্রাগসটা তখন পুরোপুরি এফেক্ট না করার ফলে কিছুটা বুঝতে পারতাম সব। আমাকে ফেলে গিয়ে তারা জামিলকে আবার মারে। আমার জীবনটা এই রাফসান মির্জা শেষ করে দিয়েছে। বেঁচে থেকেও মরার মতো হয়ে গিয়েছে আমার জীবন। কেন বাঁচালেন আমাকে ভাইয়া? আমার মাকেও শেষ করে দিল ওরা। আমার তো আর কেউ নেই, তাহলে কেন আমাকে রাখলেন ভাইয়া? আমার যে এ জীবন নিয়ে বাঁচতে ইচ্ছা করছে না। বলেই হু হু করে কেঁদে দেয় লাবণ্য। দীর্ঘতম দিনগুলোর অপেক্ষার অবসান ঘটিয়ে লাবণ্য আজ কোমা থেকে ফিরে এসেছে। সকালে ডাক্তার প্রণয়কে ফোন করে খবরটা দেওয়ার পরে প্রণয় তখনই জান্নাতকে নিয়ে হসপিটালে চলে আসে। সাথে রিফাত, সজীব, সুজনকেও আসতে বলে। হসপিটালে এসে লাবণ্যকে নিজেদের পরিচয় দেয়। লামিয়া সুলতানার মৃত্যুর খবর জানায়। এরপরে লাবণ্যকে জিজ্ঞাসা করে সেদিন রাতে কি হয়েছিল। আর এতক্ষণ লাবণ্য সেইগুলাই খুলে বলছিল এবং সজীব সেগুলো ভিডিও করে রেখেছে। লাবণ্য এখনও কান্না করছে। প্রণয় জান্নাতকে ইশারা করতে জান্নাত গিয়ে লাবণ্যকে একপাশ থেকে জড়িয়ে ধরে। লাবণ্যকে শান্ত হতে বলে। এর মধ্যে সুজন চোখের পানি মুছতে মুছতে কেবিন থেকে বের হয়ে যায়। তার ইচ্ছা করছে রাফসান মির্জাকে কুপিয়ে হত্যা করতে। লাবণ্যের কষ্ট তার সহ্য হচ্ছে না। কেন এমন হচ্ছে তা তার অজানা। হসপিটালের ডক্টরের সামনে বসে আছে জান্নাত আর প্রণয়। অপেক্ষা করছে জান্নাতকে এতক্ষণ
টেস্ট করার রিপোর্টগুলোর জন্য। কিছুদিন থেকেই জান্নাত অসুস্থ, প্রণয়কে বলেনি। আজকে এই সকালে মাথা ঘুরে পড়ে যাবে এমন সময় প্রণয় এসে ধরে ফেলে। চিন্তিত হয়ে সাথে সাথে প্রণয় জান্নাতকে নিয়ে হসপিটালে চলে আসে। ডাক্তার মরিয়ম রিপোর্টগুলো দেখে প্রণয় আর জান্নাতের দিকে তাকায়। প্রণয় দুরু দুরু মন নিয়ে ডাক্তার মরিয়মকে জিজ্ঞাসা করে, আন্টি, জান্নাতের বড় কোনো সমস্যা হয়নি তো? আমারই দোষ। আমি গতকালই খেয়াল করেছি ওনার খাবার না খাওয়াটা ঠিক মতো, খাবারের প্রতি অরুচিটা। আমি ভেবেছি হয়তো এমনিতেই, উনিও কিছু বলেনি তাই আমি ভেবেছিলাম। প্রণয়কে কথার মধ্যস্থে থামিয়ে দিলেন ডাক্তার মরিয়ম। প্রণয়ের দিকে হাসি মুখে তাকিয়ে বলেন, আপনার স্ত্রী এক মাসে প্রেগনেন্ট। আপনারা দুইজন বাবা মা হতে চলেছেন। ডাক্তার মরিয়মের কথা শুনে প্রণয় যেন স্তব্ধ হয়ে গিয়েছে। এরকম একটা সুসংবাদ যেন তার কাছে মরুর বুকে এক ফোঁটা বৃষ্টির পানির মতো। প্রণয় ডাক্তার মরিয়মকে বলে রিপোর্ট নিয়ে বেরিয়ে এসে জান্নাতকে নিয়ে গাড়িতে ওঠে। প্রণয় এখনো চুপ করে আছে। জান্নাত প্রণয়ের দিকে তাকিয়ে প্রণয়ের হাতের উপর হাত রেখে বলে, মিস্টার ভালোবাসা, আপনি কি খুশি হননি আমি কনসেপ্ট করাতে? জান্নাতের কথা শেষ হতে প্রণয় হুট করেই তড়িৎ বেগে জান্নাতকে জড়িয়ে ধরে। নিকাবের উপর দিয়ে জান্নাতের কপালে গভীর চুম্বন আঁকে। আবার জান্নাতকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি জান্নাত। একটা ছোট্ট প্রাণ আসবে আমাদের পরিবারে, এতে আমি খুশি হব না কে হবে? আমি অনেক খুশি। রাজনীতি এর সমস্যাগুলো নিয়ে প্রতিনিয়ত আমাকে টেনশনে থাকতে হয়। আজ 4টা মাস রাফসান মির্জা ভারতে আটকে আছে। এতে আমি যতটা না খুশি হয়েছি তার চাইতেও বেশি আমার টেনশন হচ্ছে। কখন হুট করে দেশে এসে কি ক্ষতি করে বসে। আর আমার এত এত চিন্তার মাঝে যে আল্লাহ আমাদেরকে বাবা মা হওয়ার খুশি সংবাদটা দিয়েছেন, তাতে আমার হাজার শুকরিয়া আদায় করলেও যেন কম হয়ে যাবে। বলেই জান্নাতকে আবারও ভালোবাসার স্পর্শ দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাসার পথে রওনা হয়। পুরোটা পথ প্রণয় এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়েছে, অন্য হাত দিয়ে জান্নাতের এক হাত জড়িয়ে রেখেছিল। জান্নাত শুধু তাকিয়ে প্রণয়কে দেখেছে। মানুষটার পাগলামিগুলো শুধু দেখছিল আর প্রণয়ের আড়ালে হাসছিল। বাসায় এসে খুশির সংবাদটা দিতেই যেন সবার মাঝে উপচে পড়া আনন্দ এসে ভর করেছে। জুনায়েদ আজমি, রাহেলা, জুরাইন, আল্লাদি সবাই প্রণয়দের বাসায় চলে আসে। জুনায়েদ আজমি আর রাহেলা জান্নাত প্রণয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করে। জান্নাত প্রণয়ের রুমে বিছানায় হেলান দিয়ে বসে আছে। প্রণয় বাসায় নেই, একটু আগেই বেরিয়ে গেছে লাবণ্যের বলা জামিলের করা সেই ভিডিওর খোঁজ নিতে। যদি কোনোভাবে পাওয়া যায় আর কি ভিডিওটা, তাহলে সমস্ত প্রমাণ একসাথে করে রাফসান মির্জার বিরুদ্ধে কেস ফাইল করবে। জান্নাতের কোলের উপর পাশিয়া জেনিত দুইজনাই বসে আছে। জান্নাত দুইজনের সাথে বসে কথা বলছে। এমন সময় রুমের দরজায় প্রান্তিকা জুরাইন এসে নক করে। জান্নাত আসতে বলতেই দুইজন রুমে এসে প্রান্তিক সোফায় বসে। জুরাইন জান্নাতের সামনে বিছানায় বসে। জান্নাত প্রান্তিকের দিকে তাকিয়ে বলে, ইসির কানাডার জামাইয়ের খবর? জান্নাতের কথায় প্রান্তিক তেতে উঠে বলে, এখন জামাই হয়েছে? তুই যে জামাই বলস? আচ্ছা আপনার আছে বল, পাটের কি খবর? 4 মাস পরে তো তাদের বিয়ে হওয়ার কথা ছিল। ছেলের ওখানে কিছু সমস্যা হয়ে যায় নাকি কাজে, তাই আরও 1-2 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। তাহলে তো ভালোই হলো, এটাই সুযোগ। আচ্ছা আমি তোর ভাইয়াকে বলে সব কিছুর প্ল্যান করছি। আচ্ছা দেখিস কিন্তু দোস্ত, ঈশিত যাতে অন্য কোথাও বিয়ে না হয়ে যায়। জান্নাত হেসে দিয়ে প্রান্তিকের দিক থেকে জুরাইনের দিকে তাকায়। জুরাইন পাশিয়া জেনিতের সাথে খেলছিল। জান্নাত জুরাইনকে বলে, কিরে জুরাইন, পাখির সাথে কথা হয় এখন আর? জুরাইন জান্নাতের দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বলে, তাই আমার ভাইটা বুঝি বড় হয়ে গেছে? বলেই জুরাইন হেসে দেয়। জুরাইনের সাথে প্রান্তিক আর জান্নাতও হেসে দেয়। অবশেষে জুরাইনের মাথা থেকে যে পাখির ভূত তাড়াতে পারল, এতেই শুক্রিয়া। ওই শাড়িয়ার প্রণয়ের বউকে মেরেছিস? ফোনের অপর পাশ থেকে রাফসান মির্জার কথা শুনে মেহেদি বলে, না স্যার, মারার মতো কোনো সুযোগ পাই না। শাহরিয়ার প্রণয় সারাক্ষণ বউয়ের পাশে বসে থাকে। স্যার কি সুন্দর মানিয়েছে তাদের, পারফেক্ট কাপল। তোর সাথে কথা বলাটাই আমার সবচেয়ে বড় ভুল। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তুই আমার লোক নাকি শাড়িয়ার প্রণয়ের লোক। প্রদীপকে ফোন দে তুই। স্যার আমার ফোনে ফোন দিয়ে প্রদীপের সাথে কথা বলেন কেন? প্রদীপের ফোনে ফোন দিয়ে তো তার সাথে কথা বলতে পারেন। থাপড়িয়ে গাল লাল করে দেব। প্রদীপকে ফোন দে। মেহেদি রাফসান মির্জার চড়া কথা শুনে প্রদীপকে ফোন দেয়। প্রদীপ ফোন নিয়ে বলে, বলুন স্যার। শাড়িয়ার প্রণয়ের বউকে এখনো মারতে পারিসনি কেন? স্যার তেমন কোনো সুযোগ পাইনি। শাহরিয়ার প্রণয় সবসময় বউয়ের সাথে থাকে, বের হলে মাঝে মাঝে। তাহলে দুইজনকে মেরে ফেল। স্যার আপনি কবে আসবেন? বলতে পারছি না, তোর বাচ্চা বিপ্লব কুমারের টাকা না দিলে বের হতে দিবে না। টর্চার করে?
না, তা করে না, শুধু আটকে রাখেছে। আচ্ছা স্যার, আমি দেখি কি করা যায়। বলেই প্রদীপ ফোন কেটে দেয়। ফোন কেটে দিয়েই মেহেদির দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয়, যে হাসির মানে মেহেদি বুঝতে পারেনি। মেহেদি ভ্রু কুঁচকে তাকায় প্রদীপের দিকে, কিন্তু প্রদীপ কিছুই বলে না। সকালে সূর্যের আলোক রশ্মি এসে শহরময় আলোকিত করে তুলেছে। ব্যস্ত শহরের মানুষগুলো ছুটাছুটি করছে নিজেদের কর্মস্থলে যাওয়ার তাগিদে। ব্যস্ত হয়ে পড়েছে নিজ নিজ কাজে। কে কার খোঁজ রাখে আর সময় নিয়ে খোঁজ নেয়, কিন্তু যিনি শহরের সব কিছুর দায়িত্ব নেয়, ভালো খারাপ দেখার, তাকে খোঁজ নিতেই হয়। সংসারের বড় ছেলে হিসেবে সংসারের সব কিছু নজরে রাখা, শহরের মানুষের খোঁজ রাখা, আর সবশেষে প্রিয়তমা স্ত্রীরও খোঁজ নেয় সময় পেলেই। প্রিয়তমা স্ত্রী এখন যে শুধু স্ত্রী পদবিতে নেই, হয়ে গিয়েছে তার সন্তানের মা। এখন তো একটু বেশিই নজর রাখতে হয়, আর প্রণয় পুঙ্খানুপুঙ্খভাবে সব দিকে নজর রাখছে। জান্নাত, আপনি তৈরি হয়েছেন? আর কতক্ষণ লাগবে? এই তো আর 2 মিনিট। বলেই জান্নাত ছুটে কাবার্ডের কাছে যাওয়া ধরলেই প্রণয় এসে জান্নাতের এক হাত মুঠোবন্দি করে আগলে ধরে, নিজের কাছের দিকে টেনে নিয়ে বলে, এখন তো একটু শান্তভাবে চলাফেরা করুন জান্নাত। এখন তো আর আপনি একা না, আপনার মাঝে আমাদের আরও একটা ছোট্ট প্রাণ আছে, সেটা তো মাথায় রাখতে হবে। জান্নাত নিজের ভুল ধরতে পেরে জিহবা কেটে কানে এক হাত দিয়ে প্রণয়ের দিকে তাকিয়ে মিষ্টিভাষী সুরে বলে, সরি, আর হবে না। আচ্ছা, একটু সাবধানে কেমন? জি। প্রণয় জান্নাতকে ছেড়ে দেয়। জান্নাত কাবার্ড থেকে বোরখা নিকাব নিয়ে পড়ে নেয়। রেডি হয়ে প্রণয়ের সাথে হাত ধরে রুম থেকে বের হয়ে যায়। আজকে তারা সবাই ইশিদের বাড়িতে যাবে, মূলত বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। ইশি আর প্রান্তিকের বিয়ের প্রস্তাব নিয়েই যাবে। ইশিদের বাসার ড্রয়িং রুমে বসে আছে প্রণয়, প্রান্তিক, শাহরিয়ার, পাভেল, জান্নাত আর রোকসানা ইশির রুমে। রোকসানা ইশিকে এক নজর দেখে ইশির মায়ের কাছে চলে যায়। তিনি সবার জন্য নাস্তা রেডি করছে, সেখানে রোকসানা তার সাথে কথা বলছে। জান্নাত ইশিকে রেডি করিয়ে দিচ্ছে। এক পর্যায়ে জান্নাত ইশিকে তৈরি করে নিচে নিয়ে আসে। ড্রয়িং রুমে সবাই একসাথে বসে আছে। যেহেতু সবাই পূর্ব পরিচিত, তাই আর কেউ না করেনি। তাছাড়া ইশিকে আগে কানাডার যেই ছেলেটি দেখতে এসেছিল, তাদেরকে আরও আগেই না করে দিয়েছে। তারা দিন দিন তারিখ পিছিয়ে দিচ্ছে। আদৌ বিয়ে করবে কিনা কে জানে। আর সেখানে তো শুধুই দেখাদেখি হয়েছিল, বাগদান তো হয়নি। বাগদান হলে হয়তো ভাবা যেত বাদ করবে নাকি করবে না। সবাই মিলে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে সামনের মাসে ইশি প্রান্তিকের বিয়ে দিবে। কিন্তু এতে ঘোর অমত জানিয়েছে প্রান্তিক। তার এক কথা, এত দেরি করে কিসের বিয়ে করবে? বিয়ে যখন হবেই তাহলে এখন হতে সমস্যা কি? আবার 1 মাস হওয়ার জন্য অপেক্ষা করো, কিন্তু এগুলো কি আর বড়দের সামনে মুখ ফুটে বলা যায়? মনের কথা মুখে আনার সাহস তার নেই, তাই তো অগত্যা সবার হ্যাঁতে হ্যাঁ বলে রাজি হয়ে গিয়েছে। আচ্ছা মিস্টার ভালোবাসা, শুনুন। জান্নাতের কথায় প্রণয় এসে ব্যালকনিতে জান্নাতের সামনে একটা চেয়ার নিয়ে বসে। রাত এখন 9টা বাজে। জান্নাত জিদ ধরে রাতের আকাশ দেখার জন্য বাইরে এসে বসেছে। প্রণয় এসে জান্নাতের মাথাটা নিজের বুকের উপর আগলে নিয়ে জান্নাতকে একপাশ থেকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বলে, বলুন জানু পাখি। জান্নাত কিঞ্চিত ভ্রু কুঁচকে বলে, জানু পাখি, আজ পর্যন্ত কয়টা নাম দিয়েছেন আপনি আমাকে? বলবো? হুম। বেশি না, অল্প কয়েকটা। যেমন নেশাক্তময়ী, রৌদ্রময়ী কন্যা, নিদ্রাময়ী, ঘুম কন্যা, জানেমান, জানুমণি, জানুপরি, জানু পাখি। বলেই প্রণয় হেসে দেয়। জান্নাত তাকায় প্রণয়ের মুখ পানে, অবাধ্য মনটাকে একটু শান্ত হতে বলে। এই মানুষটার ধারে আসলে তার মনটা একটু বেশি অবাধ্য হতে চায়, ইচ্ছা জাগায় অদ্ভুত সব কাণ্ডের। এই মানুষটা তো তার একান্তই একজন, কিন্তু মন কি তা বুঝে? জান্নাত প্রণয়ের দিকে তাকিয়ে বলে, 8টা নামকে আপনি অল্প বলছেন? এটা আর বেশি কি? বউকে তো ইচ্ছে করে শত শত ভালোবাসার আদুরে নামে ডাকতে। আচ্ছা শুনুন, একটা কথা বলার ছিল। বলুন। সুজন ভাইয়ের সাথে লাবণ্যের বিয়ে দিলে কেমন হয়? জান্নাতের কথা শুনে প্রণয় অবাক নেত্রে তাকায়। জান্নাতের কথা তার বুঝে আসছে না, কিংবা বুঝে আসতে সময় নিচ্ছে। কিয়ৎক্ষণ চুপ থেকে প্রণয় বলে, সুজন কি লাবণ্যকে বিয়ে করবে? লাবণ্য এর সাথে কি হয়েছিল তার সবকিছুই সুজনের জানা। জানা বলেই তো আমি বলছি সুজন ভাইয়া আর লাবণ্যের বিয়ে দিতে। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু আমি সেই দিন লক্ষ্য করেছি লাবণ্যর যখন তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলছিল, তখন সুজন ভাইয়া লাবণ্যের দিকে তাকিয়েছিল মোহনীয় দৃষ্টিতে, এবং শেষে চোখের পানি মুছতে মুছতে লাবণ্যের কেবিন থেকে বের হয়েছিল। তাছাড়া এখনও তো
প্রায় সুজন ভাইয়া লাবণ্যর কাছে থাকে, তাকে দেখে শুনে রাখে। আমার ধারণা যদি ভুল না হয়, দেখবেন সুজন ভাইয়া লাবণ্যকে বিয়ে করার কথা আপনাকে এসে জানাবে। কিন্তু লাবণ্য কি রাজি হবে? আপনি ওকে বলবেন, দরকার হলে আমি গিয়ে বুঝাবো ওকে, কিন্তু তার আগে সুজন ভাইয়া কি বলে তা অপেক্ষা করতে হবে। জি, দেখি কি হয়। আপনি খেতে চলুন। খেতে যাব মানে? খেতে আসবেন মানে খেতে আসবেন। এই সময়ে বেশি বেশি করে খেতে হয়, জানেন না? দুইজনের খাবার খেতে হয়। একটু আগেই না খেয়ে আসলাম। এখন দুধ এবং ফল খাবেন। আপনি কি আমার সাথে মজা করছেন মিস্টার ভালোবাসা? আশ্চর্য, আমি মজা করব কেন জান্নাত? এত খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অল্প করে খেতে হবে। প্রণয়ের সাথে না পেরে অগত্যা জান্নাত খেতে রাজি হয়। জান্নাত প্রতি মুহূর্তে যেন এক অদ্ভুত প্রেমে পড়ে প্রণয়ের। প্রণয়ের কথায়, চলাফেরায়, হাসিতে, তাকানোতে, গাম্ভীর্যতায় যেন প্রতিটা চাহনি তাকে মুগ্ধ করে। জান্নাত মাঝে মাঝে প্রণয়ের দিকে তাকিয়ে ভাবে, এই মানুষটাকে কখনো সে যদি হারিয়ে ফেলে তাহলে কিভাবে থাকবে, কিংবা প্রণয় যদি কখনো তাকে হারিয়ে ফেলে তাহলে কিভাবে থাকবে। জানা নেই, কিছুই জানা নেই। এই কথা মনে এসে হানা দিলে যেন বুক ফেটে কান্না এসে ভিড় জমায় নিজের মধ্যে। জান্নাত খেয়াল করলো তার চোখ জ্বলছে, অবাধ্য চোখের পানি কপল বেয়ে পড়ার অনুমতি চাইছে। চক্ষু কোটর পানিতে টইটুম্বর, মুহূর্তেই নেত্রজল কোনো বাধা না মেনে জলপ্রপাতের ন্যায় কপাল বেয়ে পড়তে লাগলো। প্রণয় নিজের মতো জান্নাতের সাথে কথা বলছে, আর জান্নাত প্রণয়ের দিকে তাকিয়ে অশ্রুকণা বিসর্জন দিচ্ছে। প্রণয় এখনো খেয়াল করেনি জান্নাতের চোখের পানি। প্রণয়ের জান্নাতের মুখের দিকে তাকিয়ে হকচকিয়ে যায়। এতক্ষণ সে ফল কাটছিল, জান্নাতের চোখের পানি দেখে উদ্গ্রীব হয়ে বলে, কি হয়েছে জান্নাত? আপনি কাঁদছেন কেন? পেটে ব্যথা হচ্ছে? বাবু কিক মেরেছে? প্রণয়ের কথা শুনে জান্নাত কান্নারত অবস্থায় ফিক করে হেসে দেয়। প্রণয় প্রশ্নোত্তক চাহনি নিয়ে এখনো তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাত প্রণয়ের দিকে তাকিয়ে বলে, মিস্টার ভালোবাসা, 2 মাসে বাচ্চার অস্তিত্ব বোঝা যায় না গর্ভে। 4 মাস কিংবা 5 মাসেই বাচ্চা রেসপন্স করে, তাদের অস্তিত্ব বোঝা যায়, এবং সেই সময় আস্তে আস্তে তারা মায়ের পেটে আঘাত করে। তাদের অস্তিত্ব এর উপস্থিতি বোঝায়। আর আপনি কিনা এখনই বলছেন বাবু কিক মারছে কিনা? সত্যি মিস্টার ভালোবাসা, আমার হাসি পাচ্ছে। বলেই জান্নাত আবারও হাসি দেয়। হাসতে হাসতে জান্নাতের চোখে পানি চলে আসে। প্রণয় জান্নাতের দিকে তাকায়, মোহনীয় দৃষ্টিতে না, মুগ্ধ করা দৃষ্টিতে তাকায়। এই মেয়েটার হাসি তার বক্ষে সুখের সূক্ষ্ম তীরের মতো ভেদ করে, যার ফলে জান্নাতের ভালোবাসার প্রতিটা মুহূর্তই সে দগ্ধ বিদগ্ধ হচ্ছে। মেয়েটা কি তা জানে? জানলে কখনো এভাবে হেসে তার হৃদয়টাকে এভাবে সুখের তীরে ক্ষতবিক্ষত করতো না। প্রণয় নিজেকে ধাতস্থ করে জান্নাতের দিকে তাকিয়ে বলে, আপনি কাঁদছিলেন কেন জান্নাত? প্রণয়ের কথায় জান্নাতের হাসি থেমে যায়। মুখ থেকে বিলীন হয় হাসির রেখা। থমথমে মুখশ্রী করে প্রণয়ের দিকে তাকিয়ে ছলছল দৃষ্টিতে বলে, আমি কখনো হারিয়ে গেলে আপনি কি করবেন মিস্টার ভালোবাসা? নাকি আরেকটা বিয়ে করবেন? এমন সময় জান্নাতের এহেন কথা শুনে প্রণয়ের মুখভঙ্গি বদলে যায়। জান্নাত তার উত্তরের আশায় প্রণয়ের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রণয় বার কয়েক বড় করে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে। সে তার রাগ প্রকাশ্যে আনতে চায় না। প্রাণপ্রিয় প্রিয়তার মুখ থেকে কেউ কখনোই হারিয়ে যাওয়া কথাটা সহ্য করতে পারে না। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে নিজেকে সামলায়, স্মিত হাসে। ঠোঁট কোলে হাসির রেখা টেনে এনে জান্নাতের চোখের দিকে নিষ্প্রভ তাকিয়ে বলে, জানেন জান্নাত, আল্লাহর কাছে আমার এই মুহূর্তে একটা জিনিসই চাইতে ইচ্ছে করছে। কি? আপনাকে দেখে যেমন আমার মনে প্রেমের হাতেখড়ি হয়েছিল, ঠিক তেমনি আপনাকে দেখেই যেন আমার দেহের শেষ নিঃশ্বাস ত্যাগ হয় জান্নাত। প্রণয় কথাটা বলতেই জান্নাত প্রণয়কে জড়িয়ে ধরে। মাথা রাখে প্রণয়ের কাঁপতে থাকা বুকে সেই যন্ত্রটার উপর। জান্নাত উপলব্ধি করতে পারছে প্রণয়ের মতো তার হার্টটাও দ্রুত বিট করছে। দুজনের হৃদয়ে চলছে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার আশঙ্কা। জান্নাত প্রণয়ের বুকে মাথা রেখেই বলে, এভাবে বলবেন না মিস্টার ভালোবাসা, আমার এসব শুনতে ভালো লাগে না। আমার কি খুব ভালো লাগে জান্নাত আপনার মুখে হারিয়ে যাওয়ার কথাটা শুনতে? সরি। নেক্সট টাইম আর এসব কথা বলবেন না। ঘুমাতে চলুন। 11টা বেজে যাচ্ছে, এখনো ঘুমাতে আসছেন না আপনি? বলে জান্নাতকে আর কিছু বলতে না দিয়ে নিজের বুকের উপর জান্নাতের মাথাটা নিয়ে শুয়ে পড়ে। জান্নাতের চুলে হাত ডুবিয়ে দেয়। মাথায় চলছে নানান চিন্তা। রাফসান মির্জাজ 5 মাস ভারতে আটকে আছে, কখন হুট করে ফিরে আসে বলা যায় না। ওইদিকে জামিলের করা সেই ভিডিওটা রাফসান মির্জার কাছেই আছে।
ওই ভিডিওটা কোনোভাবে হাতে আসলেই রাফসান মির্জাকে নিয়ে স্টেপ নেওয়া যেত। আগামীকাল বা পরশু আবার জাতীয় সংসদ ভবনে যেতে হবে। জান্নাতের প্রেগন্যান্সির সময় এখন 2 মাস চলছে। এখন জান্নাতের চলাফেরাতে তেমন সমস্যা না হলেও প্রণয়ের মনে ভয়টা রয়েই যাচ্ছে। স্যার, শাহরিয়ার প্রণয়ের বউ তো হচ্ছে জুনায়েদ আজমিরের মেয়ে জান্নাত আজমির। ফোনের অপর পাশে রাফসান মির্জাকে কথাটা বলল তার দলের গার্ড রনি রাফসান মির্জাকে আবারও বলে ওঠে, স্যার, আপনি বলেছিলেন শাহরিয়ার প্রণয়ের বাসার সামনে থেকে নজর দিতে, তাই আমরা গত কয়েকদিন থেকে একটা বাসার ছাদের উপর থেকেই দূরবীন দিয়ে শাহরিয়া প্রণয়ের বাসার নজর রাখতাম। সেইভাবেই গত কয়েকদিন শাহরিয়া প্রণয় আর জান্নাত আজমিরকে বাসায় একসাথে বেলকুনিতে দেখেছি। রাফসান মির্জা রনির কথা শুনে ক্রুড়ো হেসে বলে, ঠিক আছে, তুই ওদের উপর নজর রাখ, আমি দেখি কি করা যায়। জি স্যার। শোন, মেহেদি আর প্রদীপ কোথায়? ফোন করেছিস? ফোন ধরছে না যে। স্যার, তারা তো দুজনে রুমে ঘুমাচ্ছে। কালকে অনেক রাত জেগে আপনার কাজগুলো দেখেছিল, তাই এখন ঘুমাচ্ছে। ও, ওদের দুইজনের উপর একটু নজর রাখিস। কথায় আছে ঘরের সূত্র বিভীষণ, তাই আমি এখন ওদের উপর ঠিক আগের মতো বিশ্বাস রাখতে পারছি না। নজর ওদের উপরও দিস। জি স্যার। বলেই গার্ড ফোন কেটে দেয়। রাফসান মির্জা প্ল্যান সাজাতে থাকে কিভাবে কি করা যায়, কিন্তু এইদিকে বিপ্লব কুমারকে বুঝিয়ে বলেও কোনো লাভ হচ্ছে না। তার এক কথা, তার টাকা আগে দিতে হবে, তারপর ছাড়াছাড়ি। কিন্তু টাকাটা দিবে কিভাবে? সে দেশে নেই। মেয়ে পাচার করে যে টাকা জোগাড় করবে সেটাও পারবে না। তার লোকগুলো ঠিক মতো সেই পুলিশের হাতে ধরা খাওয়া। এদিকে তার 2টা কোম্পানি থেকে একটা কোম্পানি পুরো শেষ, আরেকটা চলছে খানিকটা, কিন্তু এটা শেষ হতেও সময় লাগবে না। তাহলে টাকাটা দিবে কিভাবে? রাফসান মির্জা ভাবতে ভাবতেই বলে ওঠে, শাহরিয়ার প্রণয়ের বউ তাহলে জুনায়েদ আজমির মেয়ে জান্নাত আজমি। দুইটাই আমার শত্রু। তোরা দুইটাই আমাকে অনেক অপমান করছস। ঠান্ডা মাথায় ঠান্ডা কথা বলে তোরা আমাকে অপমান করেছিলি। কিচ্ছু ভুলে যাইনি আমি। এত সহজে সবকিছু ভুলার পাত্র রাফসান মির্জা না। তোদের শেষ আমি দেখেই ছাড়বো, বাই হুক আর বাই ক্রুক। বলেই রাফসান মির্জা অট্টহাসিতে ফেটে পড়ে, যাকে অট্টহাসি না বলে বিচ্ছিরি হাসি বললেও ভুল হবে না। পাখিদের কিচিরমিচির ডাক আর সুরেলা কণ্ঠের আজান শুনে ঘুম ভাঙল জান্নাত আর প্রণয়ের। প্রণয় জান্নাতের কপালে অধর ছুঁয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। অজু করে জান্নাতকে বলে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জান্নাতও শোয়া থেকে উঠে অজু করে এসে নামাজ পড়ে নেয়। নিচে গিয়ে দেখে রোকসানা উঠে গিয়েছে। জান্নাত তার পিছনে গিয়ে দাঁড়ায়। রোকসানার কাঁধে একটু আলসেমি করে মাথা রেখে বলে, কি করছো মা? রোকসানা হেসে দিয়ে চুলার উপর থেকে দুধের পাতিল নামিয়ে একটা গ্লাসে দুধ ঢেলে নেয়। জান্নাতের দিকে তাকিয়ে দুধের গ্লাস সামনে ধরে রেখে বলে, এই যে আমার মায়ের জন্য দুধ গরম করছিলাম, এখন গ্লাসে পুরো দুধটুকু শেষ করতে হবে। দুধ দেখে জান্নাত নাক মুখ সিটকায়। দুধ কোনো কালেই তার পছন্দ নয়। দুধের থেকে কীরকম একটা গন্ধ লাগে তার কাছে। দুধ দেখলেই গা গুলিয়ে আসে। কিন্তু কনসেপ্ট করার পর থেকে প্রণয় জোর করে তাকে 1 গ্লাস দুধ খাওয়াবে। এটা যেন প্রণয়ের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। জান্নাত রোকসানার দিকে তাকিয়ে বলে, মা, আমি খাবো না দুধ। তোমার ছেলে বলে গিয়েছে, তাই না আমাকে এখন দুধ দিতে? আমার ছেলে না বললো আমি এখন তোর ঘরে দুধের গ্লাস নিয়ে যেতাম। কিন্তু মা। কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি খাওয়া শেষ করুন, কোনো কথা শুনবো না। জান্নাতকে কথার মধ্যস্থে থামিয়ে দিয়ে কথাগুলো বলতে বলতেই কাছে এসে দাঁড়ায় প্রণয়। জান্নাত করুণ মুখ করে প্রণয়ের দিকে একবার তাকায়, কিন্তু এতে কোনো কাজ হয় না। প্রণয় দুধের গ্লাসটা হাতে নিয়ে নিজে এগিয়ে দেয়। বাধ্য হয়ে জান্নাত খেয়ে নেয়। এই মা ছেলের চক্করে পড়ে তার জীবন তিতাময় হয়ে গেছে। সারা দিন খাওয়াবে। প্রণয় জান্নাতকে নিয়ে ঘরে চলে যায়। জান্নাতকে বিছানায় বসিয়ে দিয়ে হেসে বলে, জান্নাত, আমাকে সংসদ ভবনে যেতে হবে আগামীকাল। তাছাড়া আজও একটা কাজে বের হব। আপনি থাকতে পারবেন তো একা? কোনো সমস্যা হবে না তো? জান্নাত নাসূচক মাথা নাড়ি স্মিত হেসে বলে, কোনো সমস্যা হবে না, আপনি যেতে পারেন সাবধানে। মা তো আছেই, দরকার হলে আম্মুকে ডেকে নিব। আচ্ছা। বলেই প্রণয় এসে জান্নাতকে জড়িয়ে ধরে, কপালে অধর ছুঁয়ে দেয়। ড্রেসিং টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে চোখে পড়ে মাস্ক ও মুখে লাগিয়ে বেরিয়ে যায়। জান্নাতের দিকে তাকিয়ে হাসি দিয়ে জান্নাতও হেসে দেয় বিপরীতে। প্রণয় বাসা থেকে বের হতেই রিফাত, সজীব, সুজনকে ফোন দিয়ে নির্ধারিত জায়গায় তাড়াতাড়ি আসতে বলে, যাতে কেউ জানতে না পারে সেই ব্যাপারেও খেয়াল রাখতে বলে। 4 জনে বেরিয়ে যায় নিজেদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে।
প্রণয় কোনোভাবে জামিলের মোবাইল করা ভিডিওটার খোঁজ পেয়েছে, তাই আরও নিশ্চিত হতে সেখানে যাচ্ছে। ভাগ্য ভালো হলে ভিডিওটা পেয়ে যাবে। গাড়িতে বসে প্রণয় স্টিয়ারিং ঘোরাচ্ছে, মন পড়ে আছে জান্নাতের কাছে। আজকাল জান্নাতের কাজ ছেড়ে যেতে ইচ্ছা করে না, মনে হয় এই বুঝি হারিয়ে ফেলল। কিন্তু শুধু তো নিজের দিক ভাবলে হয় না। শহরের এমপি হয়েছে জনসাধারণের সেবা করতে, সেখানে ঘরে বসে থাকাটা কি মানায়? তাই তো দিন শেষে অবাধ্য মনটাকে নিয়ে বেরিয়ে পড়ে জনসাধারণের জন্যে একটু সাহায্য করার জন্যে। এদিকে প্রণয় যে বাড়ি থেকে বের হয়েছে তার আফসান মির্জার লোকদের চোখ এড়িয়ে যায়নি। প্রণয়কে ফলো করে মেহেদি আর প্রদীপও যাচ্ছে। প্রণয় কোথায় যাচ্ছে এত সকাল সকাল, মূলত সেটাই দেখার মূল উদ্দেশ্য তাদের। প্রণয় নজরে আসেনি তারা পিছনে যে ঈগলের চোখের ন্যায় কেউ নজর রাখছে। থানায় পুলিশ অফিসার আমানের সামনে বসে আছে প্রণয়, রিফাত, সজীব, সুজন। এর বাইরেও আজ আরও 2 জন লোক যুক্ত হয়েছে তাদের সাথে, মেহেদি আর প্রদীপ। তারা 2 জনেই প্রণয়দের সাথে থানায় বসে আছে। প্রণয় পুলিশ অফিসার আমানের কাছে রাফসান মির্জার বিরুদ্ধে এতদিনে জোগাড় করা সব প্রমাণ সাবমিট করছে। সব প্রমাণের মাঝে জামিলের মোবাইল এবং মোবাইলে করা সেই ভিডিওটাও আছে। আর এই ভিডিওটা সংগ্রহ করেছে মেহেদি আর প্রদীপ রাফসান মির্জার বাসার সিক্রেট রুম থেকে। সেখানে রাফসান মির্জার বিরুদ্ধে সব প্রমাণ ছিল। এতদিন যারা যারা রাফসান মির্জার বিরুদ্ধে যা যা প্রমাণ সংগ্রহ করেছিল তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্যে কোনো না কোনোভাবে সেটা জেনে গেলে রাফসান মির্জা তাকে মেরে ফেলে সকল প্রমাণ নিয়ে এসে নিজের এই বেডরুমের সাথে লাগোয়া সিক্রেট রুমে রাখে। কেন জানি তার কাছে এগুলো নষ্ট করে ফেলতে ইচ্ছা করে না, যার দরুন এখন সব প্রমাণ পুলিশের হাতে। রাফসান মির্জার এই সিক্রেট রুমের কথা কেউ জানতো না। প্রণয় সেই দিন যখন প্রদীপ আর মেহেদিকে রাফসান মির্জার রুমে একটা পুরাতন মোবাইল আর তাতে একটা ভিডিও খুঁজতে বলেছে, তখনই তারা 2 জন রাফসান মির্জার রুম সার্চ করতে শুরু করে। আর এক পর্যায়ে সিক্রেট রুমটা তাদের নজরে আসে। তারা রুমের তালা ভেঙে ভেতরে ঢুকে। টিপ টিপ করে হালকা আলোয় একটা লাল বাতি জ্বলছে। প্রদীপ মেহেদি সেদিকে খেয়াল না করে প্রমাণ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা বড় বক্স সামনে পড়ে। বক্সটা খুলতেই 2 জন দেখে রাফসান মির্জার বিরুদ্ধে অগণিত প্রমাণ। এখানে নারী পাচার করার সময় ছবি, কাউকে মেরে ফেলার ছবি, নয়তো কোনো মেয়েকে রেপ করছে, এমনও অনেক কিছু। সব প্রমাণের ভিতরে জামিলের মোবাইলটা পায়। মেহেদি জামিলের ফোনের থেকে মেমোরি কার্ড খুলে নিজের মোবাইলে লাগিয়ে গ্যালারিতে যায়। সব ছবি ভিডিও দেখতে দেখতে এক পর্যায়ে কাঙ্ক্ষিত ভিডিওটা পেয়ে যায়। প্রণয়ের মোবাইলে ভিডিওটা সেন্ড করে দেয়। আরও কিছু প্রমাণ নিয়ে বেরিয়ে যায় 2 জনে হাসি মুখে। প্রদীপ আগে থেকে প্রণয়ের লোক ছিল। রাফসান মির্জার অত্যন্ত বিশ্বাসী একজন হওয়ার জন্য মাঝে মাঝে প্রণয়ের কিছু কথা রাফসান মির্জাকে বলে দিত, আবার প্রণয়কে ফোন করে সাবধানে থাকতে বলতো। এভাবেই রাফসান মির্জার অগোচরে সে এতদিন প্রণয়ের হয়ে কাজ করে গিয়েছে। কিন্তু মেহেদি রাফসান মির্জারই লোক ছিল। প্রদীপ মেহেদিকে নানাভাবে বুঝিয়ে নিজেদের দলে নিয়ে আসে। মেহেদিকে রাফসান মির্জার খারাপ কাজগুলোর কথা আরেকটু বিশ্লেষণ করে বুঝায়। এটাও বলে ভবিষ্যতে রাফসান মির্জাকে পুলিশ নিয়ে গেলে তাকেও বিপদে পড়তে হবে। এভাবে হাজার বোঝানোর পর মেহেদি প্রদীপের কথা মেনে নিয়ে রাফসান মির্জার দল ত্যাগ করে। তবে তার রাফসান মির্জা জানে না। প্রণয় পুলিশ অফিসার আমানকে বলে, যা করার যত দ্রুত সম্ভব করবেন। রাফসান মির্জা যেন আর কারো ক্ষতি করতে না পারে। আর রাফসান মির্জার বিরুদ্ধে আপনারা কঠোর স্টেপ নেবেন বলে আমার ধারণা। প্রণয়ের কথায় আমান হেসে দিয়ে বলে, চিন্তা করবেন না এমপি সাহেব, অতি শীঘ্রই আমরা রাফসান মির্জাকে ধরার চেষ্টা করব। অফিসার আমানের কথার বিপরীতে প্রণয় হেসে দেয়। হ্যান্ডশেক করে সালাম দিয়ে বেরিয়ে আসে থানা থেকে। মেহেদি আর প্রদীপকে জড়িয়ে ধরে। 2 জনকে রিফাত আর সজীবের সাথে থাকতে বলে আজ থেকে আর রাফসান মির্জার কাজে যাওয়ার দরকার নেই। 2 জনে রাজিও হয়ে যায়। প্রণয় গাড়িতে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। অনেকদিন পর যেন রিলিফ ফিল করলো। রাফসান মির্জার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সাবমিট করে দিয়েছে। এবার শুধু রাফসান মির্জাকে পুলিশ ধরে ফেললেই শান্তি। কিন্তু আসলে কি শান্তি পাবে? এত কিছুর পরেও প্রণয়ের বুকের ধুকপুকানিটা যেন বেড়ে যাচ্ছে, কমার নাম নিচ্ছে না। যত সময় যাচ্ছে কোথাও যেন একটা কিছু নিয়ে ভয় পাচ্ছে সে, খুব ভয় পাচ্ছে। হসপিটালে লাবণ্যর কেবিনে বসে আছে প্রণয়, জান্নাত, রিফাত, সজীব, সুজন। তাছাড়াও আরও 2 জন লোক এখানে উপস্থিত আছে, একজন উকিল আর একজন কাজী। লাবণ্য বেডে শুয়ে আছে, বাম হাতে ক্যানোলা লাগানো। তার কাছে সবকিছু এখনো স্বপ্নের মতো লাগছে। সে হয়তো ভাবতে পারেনি এত বড় সর্বনাশ হয়ে যাওয়ার পরেও কেউ তাকে বিয়ে করতে বলবে। হ্যাঁ, আজকে এই মুহূর্তে সুজন আর লাবণ্যর বিয়ে। সুজনই প্রথমে এসে প্রণয়কে জানায় সে লাবণ্যকে বিয়ে করতে চায়।
প্রণয় প্রথমে রাজি হয়নি, সুজনকে বুঝিয়েছে নানাভাবে। এখন আবেগের বশে বিয়ে করে যদি পরে তিক্ততা চলে আসে লাবণ্যর প্রতি, এখন লাবণ্যর সাথে ঘটে যাওয়া অঘটন নিয়ে কোনো আপত্তি না জানালেও যদি ভবিষ্যতে কোনো দিন লাবণ্যকে এসব নিয়ে কিছু বলে, তাহলে লাবণ্য সেটা সহ্য করতে পারবে না, বেঁচে থেকেও মরার মতো হয়ে থাকবে। তাই লাবণ্যকে ভবিষ্যতেও এসব নিয়ে কখনোই কিছু বলা যাবে না। সব দিক চিন্তাভাবনা করে তারপর লাবণ্যকে বিয়ে করতে বলেছে প্রণয় সুজনকে। সুজন সময় চেয়েছে প্রণয়ের কাছ থেকে, প্রণয়ও সময় দিয়েছে। তার 2 দিন পরে গতকালই সুজন এসে তার সিদ্ধান্ত জানায় সে বিয়ে করবে লাবণ্যকে। ভবিষ্যতে সে কখনোই লাবণ্যকে কষ্ট দিবে না ইনশাল্লাহ। সুজনের সিদ্ধান্ত শুনে প্রণয় আসে লাবণ্যর কাছে, লাবণ্যকে সুজনের কথা বলে। সুজন তাকে বিয়ে করতে চায় কথাটা বলতে লাবণ্য বারণ করে দেয়। লাবণ্য কোনো মতেই রাজি না। তার সাথে কি ঘটেছিল সেসব কিছু জানার পর সে কিভাবে বিয়ে করতে পারে? দরকার হলে একা জীবন কাটিয়ে দিবে, তারপরও কাউকে ঠকাতে সে রাজি নয়। প্রণয় শুধু লাবণ্যকে বিয়ের প্রস্তাবটা দিয়েছিল। লাবণ্য রাজি নেই শুনে প্রণয় জান্নাতকে বলে, জান্নাত এসে লাবণ্যকে বুঝায়, সব দিক মিলিয়ে সুন্দর করে বুঝিয়ে বলে। অনেক বোঝানোর পর লাবণ্য রাজি হয়, আর সেই সুবাদেই আজ তাদের বিয়ে। সুজনের চোখে মুখে উপচে পড়া আনন্দর রেশ। কেন জানি না লাবণ্যর সাথে ঘটে যাওয়া সব জেনেও লাবণ্যর প্রতি ভালো লাগা কাজ করছে অধিক পরিমাণে। রিফাত সুজনের দিকে তাকিয়ে দেখে সুজন মিটিমিটি হাসছে। রিফাত কনুই দিয়ে সুজনকে ধাক্কা মেরে বলে, কি মামা, ছক্কা তো মেরে দিলে। আগে আমাদের বিয়ে করতে এসে সেই জন্যই বুঝি এত হাসি পাচ্ছে। সুজন রিফাতের কথার প্রতি উত্তরে হেসে দেয়। রিফাত আর সজীবও হেসে দিয়ে দুই পাশ থেকে সুজনকে জড়িয়ে ধরে। আনুমানিক ভাবে 10 মিনিটের কাছাকাছি সময় পর উকিল এগিয়ে আসে একটা পেপারে সাইন করতে বলে সুজনকে। সুজন বিনা দ্বিধায় নির্লিপ্তভাবে সাইনটা করে দেয়। এরপরে পেপারটা আবার লাবণ্যর কাছে দেয়। লাবণ্য ডান হাত উঁচিয়ে কলম নেয় হাতে। সাইন করতে গিয়ে তার হাত কাঁপছে, চোখ জ্বলছে, চোখে পানি এসে উপস্থিত হয়েছে। এই বুঝি নেত্রকোনা থেকে 2 ফোঁটা পানি রেজিস্ট্রি পেপারে পড়বে। সাইন করতে হাত বারবার এগিয়ে নিয়ে আবার পিছিয়ে আনছে। জান্নাত এসে দাঁড়ায় লাবণ্যর পাশে, লাবণ্যর মাথায় হাত রাখে। লাবণ্য অশ্রুসিক্ত নয়নে জান্নাতের দিকে তাকায়। জান্নাত লাবণ্যর দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, ভয় পেও না আপু, সুজন ভাইয়া খুব ভালো, তোমাকে হ্যাপি রাখবে। তারপরেও কোনোদিন যদি সুজন ভাইয়া তোমাকে কিছু বলে, সোজা তোমার ভাইয়ার কাছে চলে আসবে। আমরা সুজন ভাইয়ার বিচার করব, কেমন? তুমি ভয় পেও না, নির্দ্বিধায় সাইন করতে পারো। জান্নাতের কথা শুনে লাবণ্য হেসে দেয়, চোখের পানি মুছে সাইন করে দেয় পেপারে। এরপরে এই কাজী এসে ইসলামিক শরীয়তের মাধ্যমে তাদের বিয়ে পড়ায়। আজ থেকে লাবণ্য সুজন আইনগতভাবে ও ইসলামিকভাবে স্বামী স্ত্রী। আল্লাহর রহমত বর্ষণ করুক তাদের 2 জনের হালাল সম্পর্ক এবং তাদের উপর। জান্নাত প্রণয় কিছুক্ষণ লাবণ্যর সাথে কথা বলে বেরিয়ে যায় কেবিন থেকে। রিফাত আর সজীবও বেরিয়ে আসে কেবিন থেকে। কেবিনের ভিতরে শুধু লাবণ্য আর সজীবই আছে। লাবণ্য সজীবের দিকে একবার চোখ তুলে তাকিয়ে আবার চোখ নামিয়ে দৃষ্টি অন্যদিকে দেয়। সুজন কেবিনের দরজাটা আটকে দিয়ে লাবণ্যর সামনে এসে দাঁড়ায়। 2 হাতের আজলায় লাবণ্যর মুখটা নিয়ে দীর্ঘ সময় নিয়ে লাবণ্যর কপালে চুম্বন স্পর্শ করে। এ যে হালাল স্পর্শ। এই স্পর্শে নেই কোনো অপবিত্রতা, নেই কোনো গুনাহ। এটা পবিত্র সম্পর্কের পবিত্র স্পর্শ। নিকষিত রাতের কালো অন্ধকার চারিদিকে। গাছের পাতাগুলো মাঝে মাঝে এসে নড়েচড়ে প্রকৃতির পরিবেশ হাওয়া দিয়ে শরীর শীতল করে যাচ্ছে। বেলি ফুল তার মন মাতানো খুশবু ছড়িয়ে দিচ্ছে প্রণয়ের বেলকনিতে। 2 দিন আগেই এই বেলি ফুল গাছটা এনে বেলকনিতে একটা টবে লাগিয়ে দিয়েছে প্রণয়। শুধু বেলি ফুল না, সাথে গোলাপ আর নয়নতারা ফুলের গাছও এনে লাগিয়েছে। মূলত জান্নাতের কথা ভেবে প্রণয় ফুল গাছগুলো এনে রেখেছে এখানে। প্রেগনেন্সির সময় কালে মুড সুইং বেশি হয়, তাই মুড সুইং হলে যাতে এসে ব্যালকনিতে ফুলগুলোর দিকে তাকিয়ে মন ভালো হয়ে যায় জান্নাতের। প্রণয় এসে জান্নাতের পাশে একটা চেয়ারে বসে। এর কিছুক্ষণ পরে জেনি তার পাশে এসে 2 জন 2টা চেয়ারে বসে। মোট 4 জন 4টা চেয়ার পেতে বসেছে। এই যেন 4 সদস্যের পরিবার একসাথে বসেছে ফ্যামিলি মিটিংয়ে। প্রণয় জান্নাতের কাঁধে মাথা রাখে। জান্নাতের এক হাত টেনে নিয়ে নিজের 2 হাতের মুঠোবন্দি করে। বাইরের আকাশপানে তাকিয়ে জান্নাতকে স্বাগতোক্তি করে বলে, জানেন জান্নাত, মনে হচ্ছে আজকে অনেক বড় একটা বোঝা কাঁধ থেকে নামালাম। জান্নাত হেসে দিয়ে বলে, পুলিশরা তাদের কাজ শুরু করে দিয়েছে তো? হ্যাঁ, তাছাড়া আমান আমার ফ্রেন্ড, তাই ওকে বলেছি বিশেষভাবে সবকিছু করতে। কিন্তু একটা কথা জান্নাত, কি? রাফসান মির্জার বিরুদ্ধে স্টেপ নেওয়ার পরও আমার মনে ভয় এখনো দানা বেঁধে আছে। জানি না কেন ভয় পাচ্ছে মন। আপনি একটু বেশি ভাবছেন মিস্টার ভালোবাসা, কিছু হবে না। তাছাড়া রাফসান মির্জা তো দেশে নেই, তাহলে এত কেন ভয় পাচ্ছেন আপনি? জানি না,
আমার ভয়টা তো আপনাকে আর আমাদের অনাগত সন্তানকে নিয়ে হচ্ছে, নিজেকে নিয়ে তো না। কিচ্ছু হবে না, এত ভাববেন না তো, আল্লাহ ভরসা। প্রণয় নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে হেসে দেয়। জান্নাতের দিকে তাকিয়ে বলে, আমার কপালটা আজকেও ঠান্ডা হয়ে আছে জান্নাত, আপনার উষ্ঠদয়ের উষ্ণতা দিয়ে উত্তাপ করে দিবেন না? প্রণয়ের কথায় জান্নাত হেসে দেয়। মিনিট কয়েক যেতেই প্রণয়ের কপালে নিজের অধর ছোঁয়ার উষ্ণতার প্রলেপ দেয়। প্রণয় হেসে দেয়। জান্নাতের দুই গালে, নাকে, কপালে, চোখে চুমু খায়। ঠোঁটের উপর আলতো ছোঁয়া রাখে নিজের অধর যুগলের। আকাশে চাঁদের বুড়িও যেন তাদের এরকম মিষ্টি ভালোবাসা দেখে লজ্জা পাচ্ছে, তাই তো লুকিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর মেঘের আড়ালে। আকাশের হাজার তারাও যেন আজ একটু বেশি আলোকিত হয়ে জ্বলছে। বেলি ফুলের ঘ্রাণটাও মুহূর্তে একটু বেশি ছড়িয়ে দিচ্ছে। গাছের পাতাগুলো হেলে দুলে বাতাস ছড়িয়ে দিচ্ছে। তাদের ভালোবাসায় যেন প্রকৃতিও মাতোয়ারা হয়েছে। রাফসান মির্জার কাছে এখনও গিয়ে খবর পৌঁছায়নি মেহেদি আর প্রদীপ যে তার বিরুদ্ধে গিয়ে সকল প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছে। রাফসান মির্জা বিপ্লব কুমারের নিয়োগপ্রাপ্ত নতুন গার্ডকে নিজের আয়ত্তে আনতে উঠে পড়ে লেগেছে। যদি কোনোভাবে এই গার্ডকে নিজের কবলে এনে এখান থেকে বের হওয়া যায় তাতে তারই তো লাভ। তাই যখন থেকে গার্ডটাকে দেখেছে এবং জেনেছে সে নতুন, তখন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে কি করা যায়। হয়তো সে সফল, নয়তো বিফল, চেষ্টার কমতি রাখবে না, এই তার পণ। আফজাল সাহেবের সাথে সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে কথা বলছে প্রণয়। মাত্রই সংসদ ভবন থেকে বের হয়েছে সে। দূরেই সুজন, সজীব, রিফাত দাঁড়িয়ে কথা বলছে। আফজাল সাহেব কথার মাঝে প্রণয়কে বলে, প্রণয়, তুমি একটু বেশি সাবধানে থাকবে। এখন তোমাকে নিয়ে আমার এখন টেনশন বা বড্ড বেশি হচ্ছে যাচ্ছে, বুঝলে? তার মধ্যে রাফসান মির্জার বিরুদ্ধে স্টেপ নিলে এখন তো আরো সতর্ক থাকা প্রয়োজন। আল্লাহ যতদিন হায়াত রাখে ততদিনই তো বেঁচে থাকা। হায়াত শেষ হলে যেভাবেই হোক রুহ বিদায় নেবে। ঠিক, তবুও সাবধানে থেকো। জি, ইনশাআল্লাহ। বলেই দুইজনে গিয়ে গাড়িতে উঠে দুইজনার। প্রণয় গাড়িতে উঠে সজীবকে অফিসে যেতে বলে। সুজনের দিকে তাকায়। সুজনকে স্বাগতোক্তি করে বলে, আমার বোনটা কেমন আছে রে সুজন? সুজন একগাল হেসে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো ভাই এখন, তবে এখনো ও আমার সাথে মানিয়ে নিতে পারছে না, সময় লাগবে, আমিও অপেক্ষা করি। প্রণয় হাসে সুজনের কথা শুনে। বিয়ে হয়ে যাওয়ার সাথে সাথে ছেলেটা যেন একটু বেশি বুঝদার হয়ে উঠেছে। হোক, সমস্যা কি? দুইজন দুইজনকে বুঝতে পারলেই তো সংসার সুখের, তাই না? প্রণয় সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে ওঠে জান্নাতের হাসি মাখা মুখখানি। বুকে চিনচিনে ব্যথা শুরু হয়। ইচ্ছে করছে এখনই জান্নাতের কাছে ফিরে যেতে, জান্নাতকে নিজের সামনে বসিয়ে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টি অবলোকন করে জিজ্ঞাসা করতে, জান্নাত, আপনার থেকে এক মুহূর্ত দূরে থাকতে ইচ্ছে হয় না কেন? আমার মন চায় সারাক্ষণ আপনাতেই বিভোর হয়ে থাকি। এমনটা কেন হয় বলতে পারবেন? না। প্রণয়ের প্রশ্ন ধারার কোনো উত্তর শোনা যায়নি প্রতিপক্ষ ব্যক্তি থেকে। শোনা যাবে কিভাবে? কথাগুলো যে ছিল প্রণয়ের ভাবনাতেই সীমাবদ্ধ। অপরপক্ষের মানুষটার কর্ণকুহর পর্যন্ত কথাটা যায়নি। প্রণয় চট করে চোখ মেলে তাকায়, হেসে উঠে আনমনে নিজের ভাবনাগুলো নিয়ে। আজকে আর অবাধ্য মনটাকে স্থির করেনি। অস্থির মনটাকে নিয়ে সজীবকে আবারও বলে, বাসায় চল সজীব, জান্নাতের কথা খুব মনে পড়ছে হঠাৎ করে। সজীব গাড়ি ঘুরিয়ে বাসার পথে যায়। আজকাল তাদের প্রণয় ভাইয়ের অস্থির মনের ছটফটানি যে তারাও বুঝতে পারে। এসির মধ্যে হুটহাট ঘেমে সারা শরীর ভিজে যায় তাদের প্রণয় ভাইয়ের। হঠাৎ করে বাসায় ফিরে যায় সব কাজ রেখে। ইদানিং বড্ড বেশি হচ্ছে এমন। তাদের প্রণয় ভাই না বললেও তারা এগুলো বুঝতে পারে। তাদের মনেও এসব দেখে সুপ্ত ভয় এসে দানা বাঁধে। প্রণয় ভাই তারা শুধু মুখে বলে না, প্রণয় যে সত্যি তাদের আপন ভাই সমতুল্য, মন থেকেই ভাই বলে ডাকে। ইসি প্রান্তিকের আগামী পরশু বিয়ে। আহামরি আয়োজন না করলেও ছোটোখাটো আয়োজন তো করাই হয়েছে। দুই পরিবার, আত্মীয় স্বজন আর পরিচিত কিছু মানুষ, এই যা। এর বেশি ঢোকঢাল পিটিয়ে বিয়ের বিপক্ষে প্রণয় প্রান্তিক দুজনাই। তাই ইসিদের বাড়ি থেকেও এই নিয়ে আর কেউ কিছু বলেনি। প্রান্তিকের কথায় সবাই রাজি হয়েছে। যেহেতু বর প্রান্তিক, সেহেতু তার কথা ফেলার কোনো মানে হয় না। আগামী পরশু বিয়ে, কিন্তু এখন প্রান্তিকের সাথে ফোনে কথা বলতে গিয়ে ইসি বাদ সাধছে বিয়ে করবে না বলে। এই নিয়ে প্রান্তিকের মাথা খারাপ অবস্থা। আগামী পরশু বিয়ে আর আজ ইসি বলছে বিয়ে করবে না। দুই পরিবারের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাছাড়া ইসির এখন এমন কথা বলার মানে কি প্রান্তিকের মাথায় আসছে না। প্রান্তিক রুম থেকে বের হয়ে জান্নাতের রুমে গিয়ে দরজায় নক করে। জান্নাত বসে বসে ইসলামিক একটা বই পড়ছিল। দরজায় নক শুনে বলে দরজা খোলা আছে। জান্নাতের অনুমতি পেয়ে প্রান্তিক বিরসবদন চেহারা করে রুমে প্রবেশ করে। জান্নাত প্রান্তিকের চেহারার দিকে একবার তাকায়, বইয়ের পৃষ্ঠা ভাঁজ করে রেখে বইটা বন্ধ করে প্রান্তিকের দিকে তাকিয়ে শুধায়,
কিরে কি হয়েছে, মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? প্রান্তিক মুখ কুঁচকে তাকায় জান্নাতের দিকে, যেন কেউ তার মুখে তিক্ত ফলের তিক্তরস ঢুকিয়ে দিয়েছে। তবুও নিজেকে সামলিয়ে বলে, ইসের কি হয়েছে? ও হঠাৎ করে এখন বলতেছে বিয়ে করবে না? জান্নাত অবাক হয় এমন কথা শুনে। চক্ষু কোটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম যেন। প্রান্তিকের দিকে তাকিয়ে বলে, মানে এসব কেমন কথা এই সময়? আমি জানি কেমনে, তোর বান্ধবীর মাথায় হাগল ঢুকছে, পরশু বিয়ে আজও এমন কথা বলছে। আচ্ছা তুই রেগে যাস না, আমি ওর সাথে কথা বলে দেখি। বলেই জান্নাত ইসিকে ফোন করে। 2 বার রিং হতে ইসি ফোন রিসিভ করে। জান্নাত কিছুক্ষণ খোঁজ খবর নিয়ে ইসিকে বলে, ইসির পরশু বিয়ে, অথচ তুই নাকি এখন বলছিস বিয়ে করবি না? প্রান্তিক জান্নাতের দিকে উৎসুক দৃষ্টিতে কথা বলা দেখছে আর শুনছে ইসিকে বলছে। ফোন লাউড স্পিকারে দেওয়া আছে। অপর পাশে ইসি চুপ করে আছে, কিছু বলছে না। কিয়ৎক্ষণ নীরবতার পর ইসি স্বগতোক্তি করে বলে, তোর দেবর আমাকে ভালোবাসে? আজ পর্যন্ত একবারও বলেছে? তাহলে কেন তাকে বিয়ে করব আমি, কেন? ইসির কথা শুনে জান্নাত তাজ্জব বনে গিয়ে প্রান্তিকের দিকে তাকিয়ে আছে। প্রান্তিক উঠে এসে জান্নাতের হাত থেকে মোবাইল নিয়ে বলে, ইসি তোর জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে? পরশুদিন আমাদের বিয়ে, আর তুই এই কারণটার জন্য বিয়ে করতে চাইছিস না? মানে আর ওই মেড, ভালোবাসার কথা কি মুখে বলে প্রকাশ করতে হয়? বুঝে নেওয়া যায় না? ঠিক আছে, তুই যখন চাইছিস তোকে ভালোবাসার কথাটা বলতে, আমি বলবো। আজকে সন্ধ্যার পাশে রেস্টুরেন্টে অপেক্ষা করব, আশা করি তাড়াতাড়ি চলে আসবি। বলেই প্রান্তিক ফোনটা কেটে জান্নাতের হাতে মোবাইল তুলে দিয়ে ঘটঘট করে রুম থেকে বেরিয়ে যায়। জান্নাত দীর্ঘ করে তপ্ত শ্বাস ত্যাগ করে। সে ভাবছে 2 পাগলের বিয়ে হলে না জানি কি করে। সারাদিন তো দুজনে ঝগড়া করতে থাকে। রাফসান মির্জার কানে চলে গিয়েছে মেহেদি আর প্রদীপ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই কথাটা শোনার পর থেকে রাফসান মির্জার রক্ত যেন তেলে বেগুনে গরম হয়ে গেল। রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে। রাগে রক্ত লাভার ন্যায় টকবক করছে। অলরেডি পুলিশ তাকে খুঁজতে শুরু করেছে। বাংলাদেশের পুলিশ সেক্টরের উপর মহল থেকে ভারতের পুলিশগুলোকে রাফসান মির্জার ব্যাপারে অবগত করা হয়েছে। কঠোরভাবে রাফসান মির্জার খোঁজ নিতে বলা হয়েছে। কোথাও রাফসান মির্জা গা ঢাকা দিয়ে আছে, সেটা যেভাবেই হোক যাতে খুঁজে বের করা হয়। রাফসান মির্জাকে পুলিশ খুঁজছে এটা জানার পর তার পাগল প্রায় অবস্থা। কথাটা তার কানে দিয়েছে বিপ্লব কুমারের নতুন গার্ডটা। রাফসান মির্জা বিপ্লব কুমারের নিয়োগপ্রাপ্ত নতুন গার্ডকে পুরোপুরিভাবে নিজের কথার জালে ফাঁসাতে না পারলেও খানিকটা কাজ দিচ্ছে, যার দরুন গার্ডটা রাফসান মির্জারকে কিছু কিছু কথা তার কানে এনে পৌঁছিয়ে দেয়। সব কিছুকে নিজের মধ্যে মিলিয়ে রাফসান মির্জা গিয়ে রুমে রাখা চেয়ারে বসে। সামনে টেবিলের ড্রয়ার থেকে একটা খাতা আর একটা পেন নেয়। খাতার কভার পেজ উল্টিয়ে একটা সাদা পেজে কিছু একটা আঁকে দাগ টেনে এরপর কিছু লিখতে থাকে। মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। ঘেমে যাচ্ছে খানিক বাদে বাদে। কপাল ঘেমে কয়েক ফোঁটা ঘামের বিন্দুকণা খাতায়ও পড়ে। এতে বেজায় বিরক্ত হন তিনি। তারপরে নিজের কাজ করতে থাকে। খাতাতে লেখা শেষ করতে রাফসান মির্জা অট্টহাসিতে ফেটে পড়ে। নিজের 32 পাটি দাঁত বের করে বিশ্রী হাসে। তার হাসির শব্দ 4 দেয়ালের মাঝে বাড়ি খেয়ে আবার যেন ফিরে এসে কানে বাড়ি খায়, কিন্তু তবুও তার হাসি থামার নামগন্ধ নেই। অতি শোকে পাগল হয়ে গেল নাকি হয়তো, আর নয়তো নতুন কোনো ছক কষে হাসছে। নিয়নবাতির আলোর মাঝে বসে আছে ইসি প্রান্তিক। ইসি প্রান্তিক দুইজনে দুইটা চেয়ারে বসে আছে। তাদের দুইজনের সামনে টেবিলের উপর একটা মোমবাতি জলজল করে নিভু নিভু আলো দিয়ে জ্বলছে। 2 ঘন্টার জন্য প্রান্তিক রেস্টুরেন্টটা ভাড়া করেছে পুরোটা। এই সময় যাতে কেউ না আসে, তবে তারা ব্যতীত আরও এক যুগল এই মুহূর্তে অন্য প্রান্তে উপস্থিত আছে রেস্টুরেন্টে। তাদের খেয়াল নেই প্রান্তিক ইসির দিকে। তারা তাদের মতো প্রান্তিক ইসির থেকে বেশ খানিক দূরত্ব নিয়ে একপাশে বসে আছে। সেই পর্যন্ত ইসি প্রান্তিকের কথা যাবে না। আর সেই যুগল হলো প্রণয় আর জান্নাত। প্রান্তিক আর ইসি কথাতেই জান্নাত প্রণয় এসেছে। প্রান্তিক চোখ মুখ কুঁচকে ইসির দিকে তাকিয়ে বলে, বল কি বলবে? ইসি নির্লিপ্ত স্বরে বলে, প্রপোজও করে না, নাহলে বিয়ে করব না। প্রান্তিকও কোনো রকম মশলাপাতি না মিশিয়ে সহজ ভাষায় বলে দেয়। আই লাভ ইউ। বলেই প্রান্তিক হেসে দিয়ে চুপ করে যায়। কিন্তু প্রান্তিকের এমন প্রপোজ ইসির পছন্দ হয়নি। আই লাভ ইউ এটা তো কমন ওয়ার্ড। সে তো ইউনিকভাবে প্রপোজ পেতে চায়। তাই মনের কথা মুখে এনে প্রান্তিককে বলে, এইসব কমন ডায়লগ হবে না, ইউনিক ভাবে বলতে হবে, তবেই হবে। প্রান্তিকের রাগ উঠে গেল ইসির কথা শুনে। বিরক্তিতে চোখ মুখ সহ ভ্রু কুঁচকে প্রণয় আর জান্নাতকে ডাক দিয়ে বলে, ভাইয়া জান্নাত ওইদিকে আয় তো। প্রান্তিকের কথা ইসি ভ্রু কুঁচকায়। জান্নাত আর প্রণয় তাদের পাশে এসে দাঁড়ায়। তাদের চোখের ইশারা বলছে কি হয়েছে এখানে। প্রান্তিক তেতে উঠে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ইসিকে ইঙ্গিত করে বলে, ও বলছে ওকে ভালোবাসি বলতে, আমি বলেছি। আর এখনও বলছে হবে না, ইউনিকভাবে বলতে। ওকে জিজ্ঞেস করো কি চায়, নয়তো আমি এখান থেকে চলে যাব।
বলেই প্রান্তিক অন্যদিকে মুখ ফেরায়। জান্নাত প্রণয় কি বলবে বুঝতে পারছে না। এরা দুইজন কি ছোট নাকি যে এদেরকে বাচ্চাদের মতো করে আধো আধো করে বুঝিয়ে বলবে আর বুঝে যাবে? আর দুইটাই আস্ত ঘাটতারা, কেউ নিজের সিদ্ধান্ত থেকে নড়তে অনড়। কিছুক্ষণ ভাবার পর প্রণয় কিছু বলতে যাবে, এর আগে প্রান্তিক ঝট করে উঠে দাঁড়িয়ে ঈশির দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, ইউনিকভাবে বলছে। এরপরে যদি কিছু বলিস তাহলে আমি তোকে বিয়ে করবো না, যা। এরপর কিছুক্ষণ চুপ থেকে গলা খাকারি দিয়ে টেবিলের উপর রাখা লাল গোলাপ আর রজনীগন্ধা ফুলটা নিয়ে ঈশির সামনে ধরে বলে, তোদের বাড়ি গরু, তোদের বাড়ির গরু, আমাদের বাড়ি খাসি। ইসি, আমি তোমাকে ভালোবাসি। এবার যদি না এবার যদি না হস রাজি, দিব এক থাপ্পড়, ফেটে যাবে তোর কানের বাসি। বলে ফেল প্রান্তিক, আমিও ভালোবাসি। ঈশি কিছুক্ষণ চুপ থেকে সত্যি সত্যি বলে দেয়, প্রান্তিক, আমিও ভালোবাসি। এদিকে জান্নাত আর প্রণয় এদের অ্যাবনর্মাল প্রপোজাল শুনে এতক্ষণ তবদা খেয়ে আছে। এটা প্রপোজাল ছিল নাকি থ্রেট ছিল? কিছু সময় গড়াতে প্রণয় আর জান্নাত হেসে দেয়। বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। এই ঝগড়াটে যুগলের নাকি পরশু বিয়ে, এখনও বিশ্বাস হচ্ছে না তাদের। এদের বিয়ে হলে সংসার করবে নাকি ঝগড়া করবে, এটা ভেবেই প্রণয় আর জান্নাত হাসছে। সকালে সূর্য চারিদিকে তার কিরণরাশি ছড়িয়ে দিয়েছে। আলোক রশ্মির দ্বারা আলোকিত হয়েছে শহর। ব্যস্ত শহরের মানুষগুলো ছুটে চলছে নিজেদের কর্মস্থলে অতি তাড়াতাড়ি যাওয়ার তাগিদে। গাছের ডালে ফাঁকফো করে বসে পাখিরা নিজেদের ভাষায় কথোপকথন চালিয়ে যাচ্ছে অন্য পাখিদের সাথে। নিস্তব্ধতার সময় তাদের এই কণ্ঠ বড্ড বেশি ভালো লাগে। ব্যালকনির দরজা খুলতেই বাইরে থেকে বাতাস হুড়মুড়িয়ে এসে গায়ের সাথে মিশে গিয়ে স্নিগ্ধকর করে তোলে শরীর। জান্নাত খোলা কোকড়া চুলগুলো হাত খোপা করে ব্যালকনির রেলিংয়ের পাশে গিয়ে হেলান দিয়ে দাঁড়ায়। তাকায় পাশে নিজের বাসার ব্যালকনির দিকে। মনে পড়ে যায় প্রণয়ের সাথে বিয়ের আগে ব্যালকনির এ প্রান্ত থেকে ও প্রান্তে কথা বলার মুহূর্তগুলো। সেই দিকে তাকিয়ে প্রস্তুতি নেয় একবার অতীতে স্মৃতিচারণের জন্যে। আখিদয় বন্ধ করে, চোখের পাতা দিয়ে ঢেকে দেয় দৃষ্টি। কল্পনা করে ফিরে যায় অতীতে, নিজেকে নিয়ে যায় সেই বিয়ের আগের পাশের বেলকনির জান্নাত আজমি পরিচয়। মেয়েটা মিহি হেসে পাশের বেলকনি শাহরিয়ার প্রণয়ের নামের ছেলেটার সাথে দাঁড়িয়ে কথা বলছে। ছেলেটা তার সাথে কথা বলছে হেসে হেসে। শুভ্র পাঞ্জাবি পরা, হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা, চোখে রিমলেস চশমা। সেই বালকটির প্রেমে পড়েছিল প্রথমে। এর কয়েক মাসের মাঝেই ছেলেটাকে বিয়ে করে নিজের স্বামীরূপে কাছে পাওয়া, আর এখন তার সন্তানের মা হতে চলেছে। সব কিছুই যেন কল্পনাতীত। হঠাৎ গুলির শব্দে জান্নাত ভাবনা থেকে ফিরে আসে। পাশে তাকিয়ে দেখে প্রণয়ের হাতে গুলি। জান্নাত কিছুটা ভয় পেয়ে যায়। মুখে ভয়ের ছাপ রেখে প্রণয়কে বলে, গুলি কেন আপনার হাতে? কে এসেছে? প্রণয় জান্নাতকে এক হাতে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলে, কিচ্ছু হয়নি, কেউ আসেনি। বন্ধুকে বুলেট ভরেছিলাম, তাই একটু চেক করলাম। জান্নাত ওহ বলে একটা চেয়ারে বসে। প্রণয় এসে আরেকটা চেয়ার জান্নাতের সামনে রেখে সেখানে জান্নাতের পা দুটো তুলে দেয়। জান্নাতের প্রেগনেন্সি এখন 6 মাস চলছে, তাই বেশিক্ষণ পা ঝুলিয়ে বসলে পা ব্যথা করে। পেটটা আকৃতি নিয়েছে এখন বড়। এখানেই তো তাদের একটা অংশ বেড়ে উঠছে। ভাবতে যেন খুশিতে বাখাড়া হয় দুজনেই। ইসি প্রান্তিকের বিয়ে হয়ে গেছে 2.5 মাস আগেই। টম অ্যান্ড জেরির মতো সারাদিন ঝগড়া খুনসুটি করে তাদের সংসার চলছে। প্রণয় জান্নাতের সামনে হাঁটু মুড়ে বসে। জান্নাতের পেটের উপর নিজের একটা হাত রেখে অধর ছুঁয়ে দেয় পেটের উপর। মুচকি হেসে পেটের দিকে তাকিয়ে বলে, বাবু কি ব্যথা দিচ্ছে আপনাকে জান্নাত? মাঝে মাঝে সমস্যাটা এমন হয়, ওরা ওদের অস্তিত্বের জানান দেয়। এমন করে আপনি এত চিন্তা কেন করছেন? জানি না, বাট চিন্তা হচ্ছে। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক সব সময়, জান্নাত, এই দোয়া করি। রাফসান মির্জা ভারতের কোথায় আছে এখনো সেটা পুলিশ বের করতে পারেনি, তাই আমার চিন্তাটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। আল্লাহ ভরসা, চিন্তা করবেন না। দেখি চেয়ারেও বসুন উঠে। বলেই জান্নাত প্রণয়ের হাত ধরে টানতে প্রণয় উঠে চেয়ারে বসে। জান্নাতের মাথা টেনে এনে নিজের প্রশস্ত বুকে রেখে বলে, জানেন জান্নাত, এখন আর ইচ্ছে করে না বাইরে যেতে। ইচ্ছে করে সারাক্ষণ আপনাকে এই প্রশস্ত বুকের ভেতরে গুজিয়ে রাখি। আপনাকে চোখের আড়াল করতে এক মুহূর্ত ইচ্ছে করে না। জান্নাত প্রণয়কে 2 হাতে জড়িয়ে ধরে বলে, আমি তো আপনার মনেই আছি সর্বক্ষণ। তবে এত কেন ভয় পাচ্ছেন? আপনি যতক্ষণ আছেন আমিও ততক্ষণ আছি আপনারই মাঝে। প্রণয় জান্নাতের মাথায় চুমু দিয়ে নিজের থুতনি ঠেকায় জান্নাতের মাথায়। চোখ থেকে গড়িয়ে পড়ে 2 ফোঁটা লবণাক্ত নোনা জল। এই পানি কেন এলো চোখে প্রণয়ের জানা নেই, কিন্তু জান্নাতকে জড়িয়ে ধরতে চোখ জ্বলে পানি উপস্থিত হয়েছে চোখে। সময় তো প্রবাহমান নদীর ন্যায়, চাইলেও স্থির রাখা যায় না।
সময়ের পালা বদলে বদলে যায় অনেক কিছু, বদলে যায় মানুষ, বদলে যায় পরিবেশ, বদলাতে শুরু করে আবহাওয়া। জান্নাতের প্রেগনেন্সির এখন 9 মাস চলছে। এই তো আর 1 সপ্তাহ পরেই ডেলিভারি ডেট দেওয়া হয়েছে। 9 মাসের পেট নিয়ে হাঁটাচলা নড়াচড়া করতে আগের তুলনায় কষ্টটা একটু বেশি হয়, কিন্তু বাচ্চার কথা ভাবতেই পর মুহূর্তে সব কষ্ট হাসি মুখে সহ্য করে নেয়। এটাই তো মাতৃত্বের স্বাদ। জান্নাতকে প্রতিটা মুহূর্তে আগলে রাখে প্রণয়। আগের তুলনায় বাড়িতে এখন তাড়াতাড়ি আসার চেষ্টা করে সে। জান্নাতের কখন কি প্রয়োজন তা সুনিপুণভাবে নিজের নজরে রেখে কাজ করে যায়। একটা মেয়ের যে এই সময়টাতে নিজের হাজবেন্ডকে সব থেকে বেশি কাছে প্রয়োজন তা প্রণয় জানে। তাই তো জান্নাতের পাশে থাকার প্রয়াস চালিয়ে যায় সর্বক্ষণ। জুনায়েদ আজমি আজকে শাহরিয়ার পাবেলের পরিবারের সবাইকে নিজের বাসায় দাওয়াত দিয়েছে। জান্নাত ড্রেসিং টেবিলের সামনে বসে বসে রেডি হচ্ছে। চুল আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নিতেই প্রণয় এসে জান্নাতের হাত থেকে চিরুনি নিয়ে সে নিজে জান্নাতের চুল আঁচড়ে দিতে থাকে। চুল আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নিতেই প্রণয় এসে জান্নাতের হাত থেকে চিরুনি নিয়ে সে নিজে জান্নাতের চুল আঁচড়ে দিতে থাকে। জান্নাত আয়নায় প্রণয়কে দেখে হেসে দেয়। প্রণয় চুল আঁচড়ে বেনি করে দিতে থাকে। সম্পূর্ণ ধ্যানজ্ঞান এখন তার বেনির মধ্যে, যাতে এলোমেলো না হয়ে যায়। গত কয়েক মাসে জান্নাতের চুল আঁচড়ে দিয়ে বেনি করা শিখেছে প্রণয়। বেনি করা শেষ করতেই আয়নায় জান্নাতের দিকে তাকিয়ে হেসে দেয়, যেন সে বিশ্ব জয় করেছে। জান্নাতকে ধরে এনে গায়ে বড় ওড়না দিয়ে মাথা ঢেকে দেয় প্রণয়। আরেকটা ওড়না দিয়ে জান্নাতের শরীর আর উঁচু পেটটাকেও ঢেকে দেয়। জান্নাতের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলে, চলুন জান্নাত। জান্নাত হাসি দিয়ে প্রণয়ের সাথে পা মিলিয়ে হাঁটতে থাকে। প্রণয় জান্নাতকে ধরে অতি সাবধানে হাঁটে। নিচে আসতেই দেখে ড্রয়িং রুমে প্রান্তিক আর ইসি দাঁড়িয়ে অপেক্ষা করছে তাদের জন্যে। রোকসানা আর শাহরিয়ার পাভেল আগে চলে গেছে জুনায়েদ আজমির বাসায়। প্রণয় প্রান্তিককে এগুতে বলে নিজেরাও আস্তে আস্তে সেই দিকে যেতে থাকে। দুইজনের মাঝে চলছে কিছু কথাবার্তা। প্রণয়ের কিছু কথায় জান্নাত হেসে দেয়। দীর্ঘ প্রায় 1 বছর পরে বাংলাদেশে ঢাকায় পা রেখেছে রাফসান মির্জা। অনেক কাঠখড় পুড়িয়ে তাকে এই বাংলাদেশে আসতে হয়েছে। বিপ্লব কুমারের সেই গার্ডকে বোকা বানিয়ে বাংলাদেশে এসেছে সে। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে, কিন্তু সে এতদিন সিলেটে ছিল। ভারত থেকে ফার্স্টে সিলেট চলে গেছে, আজকে সিলেট থেকে ঢাকা এসেছে। উদ্দেশ্য শাহরিয়ার প্রণয় আর জান্নাত আজমিকে মেরে ফেলা। তাই তো নানান ছক কষে আজ ঢাকায় এসেছে। কাউকে ফোন করে জিজ্ঞাসা করেছে। শাহরিয়ার প্রণয় কই আছে? অপর পাশের ফোনে থাকা ব্যক্তিটি বলেছে, শাহরিয়া প্রণয় পার্টি অফিস বা তার অফিসে নেই, বাড়িতে আছে। কথাটা শুনে রাফসান মির্জা ফোন কেটে দেয়। মুখে একটা সার্জিক্যাল মাস্ক লাগিয়ে চোখে সানগ্লাস এঁটে নেয়। রওনা দেয় প্রণয়ের বাসার উদ্দেশ্যে। ক্রুরও হাসতে থাকে সে। তার আজকে বড়ই আনন্দ লাগছে। এদিকে পুলিশ অফিসার আমানের কাছে খবর পৌঁছে গেছে রাফসান মির্জা এতদিন সিলেটে ছদ্মবেশ নিয়েছিল আর আজকে ঢাকায় এসেছে। কোথায় গেছে এখনও কেউ কিছু জানে না, তবে ধারণা করা যায় সে আজকে খারাপ কিছু ঘটাবে। বিষয়টা জানার পরই আমান বের হয়ে যায় রাফসান মির্জাকে খোঁজার উদ্দেশ্যে। সব থানায় পুলিশদেরকে অ্যালার্ট করে দিয়েছে রাফসান মির্জা ঢাকায় এসেছে। সে খারাপ কোনো কিছু ঘটার আগে যাতে তাকে ধরা হয়, সবাই যাতে হুঁশিয়ার করা হয়েছে। সন্ধ্যার এই প্রণয় জান্নাতকে নিয়ে নিজেদের বাসায় চলে আসে। বাকি সবাই এখনও জান্নাতের বাসায় আছে। প্রণয় জান্নাতকে এনে রুমে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিয়ে জান্নাতের ওষুধ নিয়ে এনে জান্নাতের হাতে দেয়। জান্নাত হেসে দিয়ে ওষুধগুলো হাতে নিয়ে পানি দিয়ে খেয়ে নেয়। প্রণয় জান্নাতের সামনে হাঁটু মুড়ে বসে। জান্নাতের পেটে হাত দিয়ে হেসে দিয়ে পেটে অধর ছুঁয়ে দেয়। পেটের দিকে তাকিয়ে বলে, আমার বাচ্চাটা কি করে? মাকে ব্যথা দাও, মাকে ব্যথা দিও না কেমন। তাড়াতাড়ি বাবার কাছে চলে এসো, আমরা একসাথে খেলা করব, গল্প করব, কিন্তু মাকে ব্যথা দেয়া যাবে না। আর বাচ্চাটা তো ভালো, বাবার কথা শুনবে তাই না? ভালো বাচ্চারা মাকে ব্যথা দেয় না তাই না? বাবা তোমার জন্য অপেক্ষা করছি। বলেই প্রণয় আবার জান্নাতের পেটে হাত বুলায় চুমু দেয়। জান্নাত অশ্রুসিক্ত চক্ষু দ্বারা প্রণয়ের দিকে তাকিয়ে আছে। এটাই প্রথম না, 6 মাসের পর থেকে যখনই বাচ্চা নড়াচড়া করতো আর জান্নাত একটু ব্যথায় কুকিয়ে যেত, তখনই প্রণয় এমন কথা বলতো। রাতের পর রাত প্রণয় জান্নাতের পেটে অধর ছোঁয়া দিয়ে নিজের অংশটার সাথে এভাবে গল্প করে রাত কাটিয়ে দিত। অপর পাশের ব্যক্তিটি থেকে কথা না পেলেও সে কথা বলে যেত, এতেই যেন তার শান্তি। আর জান্নাত তাকে দেখতো, শুধু ভাবতো এই মানুষটাকে। বাকিটা পড়ার আগে জুরাইনের ডাকে ডায়েরি বন্ধ করে বালিশের নিচে লুকিয়ে রাখে 8 বছরের প্রাপ্তি নামের ছোট্ট মেয়েটা। জুরাইন রুমে এসে প্রাপ্তিকে বলে, চলো আজকে এক জায়গায় যাওয়ার কথা মনে আছে।
মেয়েটা হেসে দেয়, বিছানা ছেড়ে উঠে এসে জুরাইনের হাত ধরে রুমের বাহিরে চলে আসে, কিন্তু মন থাকে তার ডায়েরির মধ্যে। জানতে চায় পরের অংশ। প্রণয়ের বাসার পিছন দিকে দেয়াল টপকে বাসার ভিতর ঢুকে রাফসান মির্জা। বাড়ির সামনের পাশটাতে গার্ড থাকলেও পিছন দিকে গার্ড ছিল না, তাই রাফসান মির্জার আসতে কোনো অসুবিধা হয়নি। চারিদিকে নজর দিয়ে রাফসান মির্জা বাসার ভিতরে ঢুকে যায়। বাসায় শুধুমাত্র প্রণয় আর জান্নাত, আর কেউ নেই। রাফসান মির্জা চারিপাশে দেখতে দেখতে উপরে উঠে যায়। সব রুমের দিকে তাকিয়ে দেখতে থাকে প্রণয় কোন রুমে আছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে প্রণয়ের রুমের সামনে চলে আসে। রুমের দরজা খোলা ছিল। রাফসান মির্জা দরজাটা হালকা খুলে দেখে প্রণয় জান্নাতের সাথে কথা বলছে। দুইজনাই হেসে হেসে কথা বলছে। এটা দেখে যেন রাফসান মির্জার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। হুট করে ধাক্কা দিয়ে দরজাটা পুরো খুলে প্রণয়ের পাঞ্জাবির কলার ধরে দাঁড় করায় প্রণয়কে। আচমকা এমন হওয়ায় প্রণয় স্তম্ভিত হয়ে যায়। এই মুহূর্তে রাফসান মির্জাকে এখানে সে আশা করেনি। রাফসান মির্জা প্রণয়ের নাকে ঘুষি দিয়ে পাঞ্জাবির কলার ধরে টেনে নিয়ে যেতে ধরে প্রণয়কে। জান্নাতকে এমন দেখে মিস্টার ভালোবাসা বলে চিৎকার করে নামতে গিয়ে পড়ে যায়। মুহূর্তেই সাদা ফ্লোরটা রক্তের রং দ্বারা লালে পরিণত হয়। ব্যথায় পেটে হাত দিয়ে চিৎকার করতে থাকে জান্নাত। প্রণয় এটা দেখেই রাফসান মির্জাকে লাথি মেরে ফেলে দিয়ে ছুটে যায় জান্নাতের কাছে। জান্নাতের মাথাটা নিজের হাতের উপর নেয়। প্রণয় কেঁদে দেয় জান্নাতের এই অবস্থা দেখে। জান্নাতের কপালে আদর দিয়ে বলে, কিচ্ছু হবে না আপনার জান্নাত, এই তো আমি এক্ষুনি আপনাকে হসপিটালে নিয়ে যাব, কিচ্ছু হবে না আপনার জান। প্রণয়কে কথাটা শেষ করতে দেয়নি রাফসান মির্জা। গুলি দিয়ে প্রণয়ের মাথার পেছন থেকে বাড়ি দেয়। মুহূর্তে প্রণয়ের মাথা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ে। সাদা পাঞ্জাবিটা লাল রঙের রঞ্জিত হয়। চোখের সামনে ঝাপসা দেখতে থাকে সবকিছু। রাফসান মির্জা প্রণয়কে জোর করে আগের ন্যায় কলার ধরে টেনে হিঁচড়ে ছাদে নিয়ে আসে। প্রণয় ঝাপসা চোখে হাঁটু মুড়ে বসে যায়। রাফসান মির্জার পা জড়িয়ে ধরে বলে, আমার জান্নাতকে হসপিটালে নিতে দিন, আমার জান্নাতের কষ্ট হচ্ছে। কিন্তু প্রণয়ের কথায় রাফসান মির্জার মন গলেনি। রাফসান মির্জা প্রণয়কে লাথি মেরে নিজের পা ছাড়িয়ে নিয়ে বলে, তোরা দুজনে আমাকে অনেক অপমান করেছিস। তোর জন্য আমাকে 8টা মাস ভারতে বন্দী হয়ে থাকতে হয়েছে। সিলেটে ছদ্মবেশ নিয়ে থাকতে হয়েছে। তোর জন্য আমি সংসদ সদস্য হতে পারিনি। তোর জন্য আমার ড্রাগের ব্যবসা বন্ধ হয়ে গেছে। তোর জন্য আমার 2টো অফিস বন্ধ হয়ে গেছে। অথচ তোকে আমি ছেড়ে দেব? তোর বউ আমাকে রাস্তায় শান্ত স্বরে অপমান করেছে, তোর বউকে আমি ছেড়ে দেব? চিন্তা করিস না, আগে তোকে মারি, তারপর তোর বউকেও তোর সাথে পাঠাবো, সাথে তোদের বাচ্চাটাকেও। প্রণয় রাফসান মির্জার কথা শুনে আবারও বলে, আমার জান্নাত আর বাচ্চাটাকে কিছু করিস না, শত্রুতা তো আমার সাথে, ওদের কিছু করিস না, ওদের কোনো দোষ নেই, ওদের মারিস না। রাফসান মির্জা প্রণয়ের কথা শুনলে তো নিচ থেকে প্রণয়কে টেনে তুলে ছাদের কিনারায় নিয়ে এসে প্রণয়ের বুকের 2 ইঞ্চি নিচে সেই যন্ত্রটাতে গুলি করে। যেই যন্ত্রটা জান্নাতের নামে হৃদস্পন্দন করত, যেখানে মাথা রেখে কান পেতে জান্নাত প্রতিটা হার্টবিট শুনত। কিন্তু আজকে সেই হার্টবিটে করা থেমে গেল। জান্নাতের নামে আর বিট করবে না। প্রণয় চোখ বন্ধ করে ছাদ থেকে নিচে পড়ে যায়। রাফসান মির্জা প্রণয়ের ঘরে এসে দেখে জান্নাত সেন্সলেস হয়ে পড়ে আছে ফ্লোরে। রাফসান মির্জা জান্নাতের পেটে লাথি মারার জন্য পা তুলতেই তার পায়ে এসে একটা গুলি লাগে। রাফসান মির্জা পা ধরে বসে যায়। দরজার দিকে তাকিয়ে দেখে আমান হাতে গুলি নিয়ে দাঁড়িয়ে আছে। আমান দ্রুত এসে রাফসান মির্জাকে টেনে তুলে নিয়ে বাইরে নিয়ে যায়। তার গুলিটাও হাতে নিয়ে নেয়। জুনায়েদ আজমি মেয়ের এই অবস্থা দেখে পুরো স্তব্ধ হয়ে যায়। রাহেলার ক্রন্দনরত আওয়াজ শুনে সম্বিত ফিরে আসে। ছুটে গিয়ে জান্নাতকে কোলে তুলে নেয়। জান্নাতকে কোলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ছাদ থেকে গুলির আওয়াজ শুনে শাহরিয়ার পাভেল আর প্রান্তিক ছাদে যায়। ছাদে কিছু দেখতে পায় না। প্রান্তিক ছাদের কিনারে এসে নিচের দিকে তাকাতেই যেন পুরো শক্ট হয়ে যায়। চিৎকার করে উঠে ভাইয়া বলে ছুটে নিচে চলে যায়। প্রণয়ের মাথাটা তুলে নিজের হাতের উপর নিয়ে পাগলের মতো ভাইয়া বলে চিৎকারে কান্না করতে থাকে। কয়েকজন গার্ড মিলে প্রান্তিককে প্রণয়ের কাছ থেকে সরিয়ে জোর করে প্রণয়কে কোলে তুলে নেয়। গাড়িতে রওনা দেয় হসপিটালের দিকে। প্রণয়ের নিঃশ্বাস চলছে নিভু নিভু প্রদীপের ন্যায়। পাখিটা এখনও দেহ থেকে যায়নি। একই হসপিটালে 2 দিকে অপারেশন থিয়েটারে 2 জনের অপারেশন হচ্ছে। বাঁচার কোনো আশা দেখছে না ডাক্তাররা। বাকিটা আল্লাহর হাতে। হায়াত মতের মালিক তিনি। 2 পরিবারের আহাজারি চলছে হসপিটালের করিডোরের মধ্যে। 2টো পরিবারের মধ্যমণি ছিল 2 জন। হসপিটালের অন্য পাশে দাঁড়িয়ে রিফাত, সজীব, সুজন, লাবণ্য কাঁদছে। কে কাকে সান্ত্বনা দিবে? কি খবর আসে অপারেশন থিয়েটারের ভেতর থেকে তাই নিয়ে সবাই উদ্বিগ্ন চিত্তে পাগল প্রায় অবস্থা। জান্নাতের অপারেশন থিয়েটারের দরজার সামনে জুরাইন একনাগারে কান্না করে চলছে। বোনের এমন অবস্থায় 11.5 বছর, ছেলেটাও আজ যেন বড় হয়ে গেছে। এই কান্না করছে তো কিছুক্ষণ পর আবার মাকে এগিয়ে বুঝায়, আপুর কিছু হবে না, কান্না করিও না, কিন্তু নিজেকেই বুঝাতে পারে না। প্রান্তিক স্তব্ধ হয়ে বসে আছে প্রণয়ের অপারেশন থিয়েটারের সামনে।
চোখের সামনে ভেসে ওঠে প্রণয়ের সাথে হাজারো খুনসুটির মুহূর্তগুলো। দুই ভাই একসাথে এখানে সেখানে যাওয়া, মজা করা, সবকিছুই আজকে মনে এসে বাজছে। রিফাত ফুপিয়ে কেঁদে ওঠে। তার সামনে তরুণীটি উৎসুক দৃষ্টিতে তাকিয়েছে তার কান্নারত মুখশ্রীর দিকে। হ্যান্ডব্যাগ থেকে রুমাল বের করে রিফাতের হাতের দিকে এগিয়ে দিয়ে বলে, মুখটা মুছে নাও রিফাত। রিফাত রুমাল নিয়ে মুখ মুছে নেয়। মেয়েটার দিকে তাকিয়ে অধর কোলে মেকি হাসির রেখা টানে। তরুণী রিফাতের দিকে তাকিয়ে স্বগতোক্তি করে বলে, তারপর? রিফাত সামনের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তার পাশে তরুণী তার মুখ থেকে বাকিটা শোনার জন্য অধীর আগ্রহে চেয়ে আছে। রাতের নিস্তব্ধ পরিবেশ, চারিদিকে শুনশান নীরবতা। এই সময়টাতে হালকা আওয়াজটা অনেক বেশি কর্ণপাত হয়, আর সেখানে জান্নাত প্রণয়ের পরিবারের কান্না তো তুলনামূলকভাবে বেশি শোনা যাচ্ছে। দুই দিকের দুটো অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে দুই পরিবার। ডাক্তার এখনো বের হয়নি, কিছু বলেনি কাউকে। মিনিট 10 গড়াতেই ডাক্তার বের হয়ে আসে প্রণয়ের অপারেশন থিয়েটার থেকে। প্রান্তিক ছুটে যায় ডাক্তারের কাছে। ডাক্তারের সামনে এসে কণ্ঠ খাদে নামিয়ে ধরা গলায় শুধায়, আমার ভাইয়া কেমন আছে আঙ্কেল? আমার ভাই ঠিক আছে তো? প্রান্তিকের কথায় ডাক্তার মাথা নিচু করে নেয়। বড় করে দুটো নিঃশ্বাস ত্যাগ করে প্রান্তিকের কাজ চাপড়ে বলে, আই এম সরি প্রান্তিক, প্রণয়ের বুকে গুলি করা হয়েছিল, যা ওর হাটে গিয়ে লেগেছে। তাছাড়াও প্রণয়ের মাথায় প্রথমবার ভারী কিছু দিয়ে বাড়ি দেওয়া হয়েছিল, পরে আবার উপর থেকে ফেলে দেয়। মাথায় সেই আঘাতে আবারও আঘাত পেয়েছে। এর ফলে মাথায় মগজে আঘাত পায় জটিল আকারে। আর সেই জন্য আমরা চেষ্টা করার পরও পারিনি অপারেশন সাকসেসফুল করতে। কিছুক্ষণের মধ্যে প্রণয়ের জ্ঞান ফিরে আসবে, হয়তো অল্প কিছুক্ষণ জ্ঞান থাকবে তারপর। বলেই ডাক্তার সেখানে নিঃশ্বাস ফেলে থেকে চলে যায়। শাহরিয়ার, পাভেল আর রোকসানা হু করে কেঁদে ওঠে। প্রান্তিক সেখানেই ধপ করে বসে যায়। ডাক্তারের বলা অতি বিষাক্ত কথাগুলো তার কানের মধ্যে এসে যেন ঝাঝা করছে। রিফাত এসে প্রান্তিকের কাঁধে হাত রাখতে প্রান্তিক রিফাতকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। রিফাত নিস্তব্ধতাকে সঙ্গী করে নিয়ে নীরবতায় কান্না করে। কিছুক্ষণ পরে প্রণয়ের জ্ঞান ফিরে। সে ডাক্তারের কাছে বহু কষ্টে জানতে চায়, আমার জান্নাত কোথায়? ডাক্তার প্রণয়ের কথার উত্তরে শুধু বলে, এখনো অপারেশন চলছে তার। প্রণয় অনুরোধ করে, বিনয়ী সুরে বলে, আমি আমার জান্নাতের সাথে দেখা করতে চাই, প্লিজ নিয়ে চলুন। ডাক্তার কিছু বলে না প্রণয়ের কথায়। হয়তো বলতে সাহস পাচ্ছে না, কিংবা তার হৃদয়ে বাধা দিচ্ছে বলতে। ডাক্তার দুইজন ওয়ার্ড বয়কে বলে প্রণয়কে স্ট্রেচারে করে জান্নাতের অপারেশন থিয়েটারে নিয়ে যেতে। প্রণয়ের নিঃশ্বাস খুবই সংকীর্ণভাবে ওঠানামা করছে, টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে, বুকে ব্যথা করে নিঃশ্বাস নিতে গেলে। তবুও শেষ মুহূর্তে তার প্রাণপ্রিয় প্রিয়তমা স্ত্রীকে দুচক্ষে দেখতে চায় সে। প্রণয়কে স্ট্রেচারে করে বাইরে বের করতে আরও একবার দুই পরিবার কেঁদে ওঠে। কেউ কিছু বলতে চেয়েও বলতে পারেনি কান্নার জন্যে। প্রণয় সবার দিকে এক নজর চোখ বুলিয়ে হেসে দেয়। জান্নাতের এখনও অপারেশন ফুলফিল হয়নি। বাচ্চা এবং মা দুইজনেই বাঁচবে কিনা সন্দেহ আছে। জান্নাত প্রচুর ব্লাড লস হয়ে গেছে, ব্লাড দেওয়া হয়েছে, তারপরও কোনো আশার আলো দেখতে পাচ্ছে না ডাক্তার মরিয়ম। আল্লাহ জানে এই অপারেশন থিয়েটার থেকে কিভাবে বের হতে হয়, জীবিত নাকি মৃত। প্রণয়কে এনে জান্নাতের পাশে রাখা হয়। প্রণয় জান্নাতের দিকে তাকায়। জান্নাত চোখ বন্ধ করে আছে, মুখশ্রীতে ব্যথাতুর ছাপ, চোখ বন্ধ, চোখের কার্নিশ বেয়ে পানি পড়ছে। প্রণয় হাতটা এগিয়ে জান্নাতের হাত ধরে। জান্নাত চোখ মেলে পাশ ফিরে তাকাতেই দেখে প্রণয় তার দিকে তাকিয়ে আছে। জান্নাত হু হু করে কেঁদে ওঠে, কিন্তু তার কাঁদতেও কষ্ট হচ্ছে। পেটে চিনচিনে ব্যথা শুরু হয়, মনে হচ্ছে কিছু কামড়ে ধরে আছে পেটের চামড়া। জান্নাত চিৎকার করে ওঠে, প্রণয়ের হাতের উপর ভর রেখে শক্ত করে ধরে রাখে। কিছুক্ষণ পরেই বাচ্চার কান্না শুনে যায়। জান্নাত ঝাপসা চোখের দৃষ্টিতে প্রণয়ের দিকে তাকায়। ডাক্তার এসে বলে তাদের মেয়ে হয়েছে। জান্নাতের সামনে মেয়েকে তুলে ধরে, কিন্তু তাকে হাত বাড়িয়ে কোলে নেওয়ার মতো এক বিন্দু শক্তিও জান্নাতের মধ্যে অবশিষ্ট নেই। এই তো মনে হচ্ছে তার দেহ থেকে রুহটা বিদায় নিবে। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে অতি ক্ষীণ কণ্ঠে স্বগতোক্তি করে বলে, আমার কপালটা ঠান্ডা হয়ে আছে জান্নাত, আপনার অধৈর্য করে উষ্ণতা দিবেন না শেষবারের মতো। জান্নাত তাকায় প্রণয়ের কথা শুনে। প্রণয়ের চোখেও জলকণা দেখা যাচ্ছে। জান্নাত চোখে পানি রেখে ক্ষীণ হেসে দেয়। পেট চেপে ওঠার চেষ্টা করে জান্নাত। একটু উঁচু হয়ে প্রণয়ের কপালে অধর ছুঁয়ে দেয়। চোখ থেকে দুফোঁটা নোনা জল প্রণয়ের মুখে পড়ে, আর সেই মুহূর্তে প্রণয়ের বুকের উপর ঢলে পড়ে জান্নাতের মাথাটা। প্রণয় হকচকিয়ে জান্নাতের মুখের দিকে তাকায়, চোখ দুটো বন্ধ হয়ে আছে। প্রণয়ের অতি কাছে থাকা সত্ত্বেও জান্নাতের নিঃশ্বাস পড়ছে না প্রণয় সুঠাম দেহের উপর। প্রণয় ডাক্তারদের দিকে তাকায়।
ডাক্তার মরিয়ম দুই দিকে মাথা নাড়িয়ে বুঝায় জান্নাত আর নেই। বিদায় নিয়েছে দুনিয়া থেকে। প্রণয় কেঁদে দেয়। জান্নাতের কপালে আর মুখে আদরে ভরিয়ে তুলে সর্বশেষে নাকের সেই তিলটাতেও একটা আদর দেয়। জান্নাতকে সেইভাবে বুকের উপর রাখে, সরায় না। ডাক্তার মরিয়মকে ইশারায় বলে তার মেয়েকে দিতে। ডাক্তার মরিয়ম ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা এনে প্রণয়ের পাশে হাতের উপর দেয়। প্রণয় তাকায় তার রাজকন্যার দিকে। এক পাশে মৃত স্ত্রী, অন্য পাশে তার সদ্য জন্মগ্রহণ করা রাজকন্যা। প্রণয় মেয়ের মাথায় আদর দিয়ে দেয়। নিঃশ্বাসটা আটকে আসছে তার, তবু মেয়েকে কাছে টেনে মেয়ের কানের কাছে আজান দেয়। হেসে দেয় মেয়ের দিকে তাকিয়ে। নিঃশ্বাসের গতিবেগ বেড়ে যায় প্রণয়ের। বুকের বাম পাশটায় যেন কিছু কামড়ে ধরে আছে। হৃৎপিণ্ডটাকে যেন টেনে বের করে নিতে চাচ্ছে। চোখ ঝাপসা হয়ে আসছে। ঝাপসা দৃষ্টিতেই একবার মেয়ের দিকে তাকায়, পর মুহূর্তে জান্নাতের দিকে তাকিয়ে বলে, আপনাকে দেখে যেমন আমার প্রেমের হাতে ঘড়ি হয়েছিল, ঠিক তেমনি আপনাকে দেখি যেন আমার দেহের শেষ নিঃশ্বাস ত্যাগ হয় জান্নাত। বলেই বার কয়েক প্রণয় নিঃশ্বাস টেনে নিয়ে নিথর হয়ে যায়। দেহ থেকে রুটা বিদায় নিয়েছে। ডাক্তার মরিয়ম এসে প্রণয়কে চেক করে দেখে প্রণয় ও জান্নাতের সাথে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। পাশে তাদের রাজকন্যা ঘুমাচ্ছে নিশ্চিন্তে। মেয়েটা তো জানে না তার জন্মের দিনই সে এতিম হয়ে গেল। ডাক্তার মরিয়ম প্রণয়ের মেয়েকে কোলে নিয়ে বের হয় ওটি থেকে। দুই পরিবারের সবাই ছুটে আসে। ডাক্তার মরিয়ম আর সিনিয়র ডাক্তারের দিকে কান্নারত মুখশ্রী নিয়ে তাকিয়ে বলে, জান্নাত আর প্রণয় কোথায়? দুজনেই ডাক্তার চুপ থাকে। প্রান্তিক আর জুরাইন রিফাত ডাক্তারদের থেকে উত্তরের জন্য অপেক্ষা না করে ছুটে যায় ওটির ভিতর। দুইটা সিটে দুটো নিথর দেহ পড়ে আছে। জুরাইন আপু বলে চিৎকার করে উঠে জান্নাতের সিটের কাছে গিয়ে চিৎকার করে কান্না করতে থাকে। প্রান্তিক প্রণয়কে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। এই আপু, আপু রে, ওঠো না আপু, আমি তো সব কথা শুনবো রে। আর তোকে মারবো না, তোকে রাগাবো না। আপু তুই ওঠ, আমি আর পাখির সাথে কথা বলবো না। আপু, আমি কার সাথে রে মজা করবো? কার সাথে বাড়িতে গিয়ে ছুটাছুটি করবো? খাড়ে সে উদ্ভট কথার উত্তর জানতে চাইবো। আপু রে, ওঠ না রে তুই। ভাইয়া, এই ভাইয়া, শুনতে পাচ্ছ না আমার কথা? আর এই ভাইয়া, শুনতে পাচ্ছ না আমার কথা? উঠছো না কেন? ভাইয়া, এভাবে কেন চলে গেলে আমাদের ছেড়ে? আল্লাহ কেন তোমাদের দুজনকে আমাদের থেকে নিয়ে গেল? তোমাদের মেয়েটা যে এতিম হয়ে গেল, ও কাকে বাবা বলে ডাকবে ভাইয়া? ভাইয়া, আমি কার কাছে গিয়ে আমার সব কথা শেয়ার করব? কে আমার শেয়ার বক্স হবে? হ্যাঁ, কে আমার মন খারাপের সময় আমার সঙ্গী হবে ভাইয়া? প্রান্তিক চিৎকার করে ওঠে। ওটি থেকে চিৎকার করে কান্না শুনে বাইরে সবাই চলে আসে ভিতরে। কান্নার আহাজারি শুরু হয়ে যায় আরও একবার। অতি প্রিয় মানুষ দুইজন যে তাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছে। সবার কষ্টগুলো ক্ষীণ সময়ের জন্য হলেও ছোট্ট শিশুটার কষ্টটা সারা জীবনের জন্যে। সে যে মা বাবা হারিয়ে পুরো এতিম হয়ে গেল। জন্মগ্রহণ করা দিনটা যে তার খুশির দিনের তালিকায় নাম লেখেনি। রিফাত ফুপিয়ে ফুপিয়ে কান্না করে চলেছে। তার পাশের তরুণী তার কাঁধে হাত দিয়ে শান্ত হতে বলে। তার পাশে দাঁড়ানো রিপ্তি নামের তরুণীটি অন্য কেউ নয়, তারই স্ত্রী। তাদের বিয়ে 3 বছর হয়েছে 2 মাস আগেই। গত 3 বছরে রিফাত কখনো রিপ্তির কাছে প্রণয় জান্নাতের ভালোবাসার প্রেমের হাতখড়ি এই গল্পটা শোনায়নি। আজকে রিপ্তি অনেক অনুরোধ করার পর রিফাত প্রথম থেকে সব কিছু রিপ্তিকে বলে। আজকের এই দিনটিতে জান্নাত প্রণয় তাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। তাদের মেয়ে এসেছিল দুনিয়াতে। জান্নাত প্রণয় মারা গেছে আজ 8 বছর হয়ে গেছে। 8 বছর আগে তারা মারা যাওয়ার 2 দিন পরেই প্রণয়দের দলের আজাদ সাহেবকে পুলিশ ধরে নিয়ে যায়। কারণ সূত্র হিসেবে ধরা পড়েছে লামিয়া সুলতানাকে মেরে ফেলার সময় আজাদ সাহেবই লামিয়া সুলতানাকে পেছন থেকে হাত আর মাথা টেনে ধরেছিল। এবং কি প্রণয় নির্বাচনের অনেক কথাই আজাদ সাহেব রাফসান মির্জার কাছে লিক করত। পার্টি অফিসের অনেক গোপনীয় কথা আজাদ সাহেব রাফসান মির্জাকে বলতো। শুধুমাত্র টাকার লোভ করে তিনি রাফসান মির্জার সাথে হাত মিলিয়েছিল। আর এই সব কিছুই জানা গেছে রাফসান মির্জাকে পরপর 10 দিন রিমান্ডে দেওয়ার পর। তিনি আজাদ সাহেবের নাম বলেছে। আদালত আজাদ সাহেবের যাবজ্জীবন কারাদণ্ড ধার্য করেছে। আর রাফসান মির্জার 1 বছর হাজতবাস এবং মৃত্যুদণ্ড দিয়েছে। কিছুক্ষণ পরে জান্নাত প্রণয়ের কবরের কাছে এসে দাঁড়ায়। প্রান্তিক, জুরাইন, রিফাত, সজীব, সুজন 5 জন এসে জান্নাতের প্রণয়ের কবরে জিয়ারত করে। তাদের থেকে অনেকটা দূরে ইসি, লাবণ্য, রিপ্তি আর 8 বছরের প্রাপ্তি দাঁড়িয়ে আছে। জান্নাত প্রণয়ের মেয়ে প্রাপ্তি। মেয়েটাকে এই 8 বছরে লালন পালন করেছে প্রান্তিক, ইসি, জুরাইন। প্রাপ্তি বলতে পাগল তারা। মেয়েটা যে তাদেরই ভাই বোনের শেষ সম্বল। চোখে হারায় মেয়েটাকে তারা। কবর জিয়ারত করে প্রান্তিক এসে প্রাপ্তিকে নিজের কোলে তুলে নেয়। 2 গালে আদর করে দেয়। প্রাপ্তির চোখে ছলছল করছে, কিন্তু ঠোঁটে হাসি ফুটিয়ে রেখেছে। প্রাপ্তি প্রান্তিকের গালে একটা আদর দিয়ে বলে, চাচ্চু, আম্মু বাবার সাথে কথা বলা শেষ। প্রান্তিক হেসে দিয়ে প্রাপ্তিকে আরেকটু জড়িয়ে ধরে বলে,
হে আম্মু, বলেছি তো কথা। তোমার আম্মু আর বাবা বলছে তোমাকে কান্না না করতে। তুমি কান্না করলে ওরা কষ্ট পায়। প্রান্তিকের কথা শুনে প্রাপ্তি 2 হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে হেসে দিয়ে বলে, আমি কান্না করছি না তো চাচ্ছ, এই দেখো আমি হ্যাপি। বলেই হেসে দেয়। প্রান্তিকের কোল থেকে জুরাইন প্রাপ্তিকে নিজের কোলে নিয়ে বলে, আজকে আমরা ঘুরতে যাব, কেমন আম্মু? কখন যাব মামা? এখনই চলো। বলেই জুরাইন প্রাপ্তিকে ঘোরাতে চলে যায় নিজের বাইক নিয়ে। সময়ের পালা বদলে সে 11 বছরের জুরাইনও এখন বড় হয়েছে। 11 বছর সময় যখন জান্নাত আর প্রণয় মারা গিয়েছিল, তখন থেকে বয়সের তুলনায় জুরাইন অধিক বেশি ম্যাচুরিটি এনেছিল নিজের মাঝে। মানুষ বলে না, বয়সের সাথে সাথে মানুষ ম্যাচিউরড হয়। আমি বলি কথাটা সম্পূর্ণ ভুল, কারণ বয়স ভেদে নয়, বরং স্থান, কাল আর সময়ের পরিবর্তন ভেদে মানুষ ম্যাচিউরড হয়। 11 বছর বয়সে ক্লাস 5-এ থাকা জুরাইন নামক চঞ্চল বালকটি এখন 19 বছর বয়সের অনার্সে পড়া একটা বুঝদার ছেলে, যে কিনা তার মৃত বোনের মেয়েকে সেই 8 বছর আগে থেকেই সবার সাথে সাথে আগলে রেখেছে, খেলেছে, ঘুরতে নিয়ে গিয়েছে, পরিবারের সবার খেয়াল রাখতে শিখেছে। জান্নাত মারা যাওয়ার পর থেকে জুনায়েদ আজমি অধিক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। বড্ড আদরের ছিল জান্নাত তার। মেয়েদের যেমন বাপের প্রতি টান থাকে, বাবাদেরও মেয়েদের প্রতি ছেলেদের তুলনায় একটু বেশি টান থাকে। তাই তো আজ 8 বছরেও তিনি মেয়ে হারানোর শোক থেকে বের হতে পারেনি। প্রাপ্তিকে দেখলেই জড়িয়ে ধরে খেতে দেয়। প্রাপ্তি জান্নাতের মতোই সে নাকে তিলটা নিয়ে এসেছে। এই তিলটার দিকে তাকালেই জান্নাতের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আর প্রাপ্তির চোখগুলো প্রণয়ের মতো, হাসিটাও প্রণয়ের পেয়েছে। প্রান্তিকের পার্টি অফিস থেকে ফোন আসায় ইশিকে নিয়ে চলে আসে রিফাত, সজীব আর সুজনকে বলে। ইশি 5 মাসের প্রেগনেন্ট, এটাই তাদের প্রথম বাচ্চা। এত বছর প্রাপ্তির দিকে তাকিয়ে দুইজন আর কেউই বাচ্চা নেওয়ার কথা মাথায় আনেনি। প্রাপ্তিকে নিজেদের বাচ্চার মতো মানুষ করেছে, কিন্তু পারিপার্শ্বিক মানুষের নোনতা কথা দিন দিন যেন মাথা চারা দিয়ে উঠেছে। তাই না পেরে এবার সিদ্ধান্ত নেয় বাচ্চা নেওয়ার। সাথে এও সিদ্ধান্ত নিয়েছে প্রাপ্তিকে নিজেদের মেয়ের মতোই আগের মতো করে ভালোবাসবে। কখনো প্রাপ্তিকে বাবা মায়ের অভাব বুঝতে দিবে না। প্রণয় মারা যাওয়ার পরে প্রান্তিক এমপি পদবিতে আসে। প্রণয় যেভাবে মানুষের খেয়াল রাখতো, প্রান্তিকও তেমনি খেয়াল রাখে। কার কোথায় কি প্রয়োজন, মানুষ যেন প্রান্তিকের মাঝে প্রণয়কে খুঁজে পায়। সজীবের বিয়ে হয়েছিল 5 বছর আগে, কিন্তু আফসোস সন্তান জন্ম দিতে গিয়ে তার স্ত্রী চিরবিদায় নিয়েছে। তাই এখন নিজের ছেলে ইমতিয়াজকে নিয়ে থাকে। কিন্তু প্রতি বছর এই দিনটা আসলে সব কাজ রেখে প্রণয়ের কবরের কাছে আসবেই। রাজনীতি থেকে বিচ্যুতি হয়ে গেছে সে। রাজনীতিতে জড়িয়ে থাকলে তার প্রণয় ভাইয়ের কথা বেশি মনে পড়ে। তাই রাজনীতি থেকে বিদায় নিয়েছে। শহরের ছোট্ট একটা বাসায় ছেলেকে নিয়ে থাকে, সাথে একটা অফিসে ছোটোখাটো কাজ করত। কিন্তু প্রান্তিক অনুরোধ করে প্রণয়ের অফিসেই কাজ করতে বলেছে। তাই প্রান্তিকের কথা না ফেলে প্রণয়ের অফিসে কাজ করছে। সুজন আর লাবণ্য কোনো সন্তান নেই। লাবণ্য আর কখনো মা হতে পারবে না বলে জানিয়েছে ডাক্তার। আর তার কারণ লাবণ্যকে গণধর্ষণ করা হয়েছিল। সেই সূত্রে লাবণ্যর মধ্যে কমপ্লিকেশন দেখা দিয়েছে। সুজন এই নিয়ে লাবণ্যকে কিছু বলেনি কখনো। তার তো কোনো দোষ ছিল না, তাহলে বলবে কেন? তাছাড়া সে তো তার প্রণয় ভাইকে কথা দিয়েছিল ভবিষ্যতে কখনো লাবণ্যকে পুরনো কথা শুনিয়ে কষ্ট দিবে না। তাই মানুষটা বেঁচে নেই তাতে কি হয়েছে, এরপরেও তার কথা পালন করে যাচ্ছে। এতিমখানা থেকে একটা ছোট্ট মেয়ে শিশু দত্তক নিয়েছিল, যার বয়স এখন 7 বছর। বাচ্চাটি সুজন আর লাবণ্যকে মা বাবা বলে ডাকে। তাদের মেন নাম রেখেছে সিনথিয়া। এই তো বেশ চলছে আলহামদুলিল্লাহ, আর কি লাগে। রাতের আকাশে যেন নিকশ কালো চাদর বিছিয়ে রেখেছে, আর সেই কালো আকাশটাতে বাঁকা চাঁদের বুড়ি তাকে মিটিমিটি হাসছে। তাকে পাহারা দিচ্ছে হাজার হাজার তারা। প্রাপ্তি তার মা বাবার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশটা উপভোগ করছে। মা বাবার কথা তার প্রতিটা মুহূর্তে মনে পড়ে, কিন্তু তার মামা চাচু বলে সে কান্না করলে তার মা বাবা কষ্ট পাবে, তাই তো কান্না করে না সে, কান্নাদের দমিয়ে রাখে। ঘরে ফিরে এসে সকালে তাড়াহুড়োতে বালিশের নিচে রেখে যাওয়া প্রেমের হাতেখড়ি নামের ডায়েরিটা বের করে নেয়। ডায়েরিটাতে শেষের অনেকগুলো পাতা খালি, অনেকগুলো কথা অসম্পূর্ণ। ডায়েরিটা তার মায়েরই লেখা, মাও চলে গিয়েছিল, ডায়েরিও অসম্পূর্ণ রয়ে গেল। প্রাপ্তি ডায়েরিটা খুলবে আবার এমন সময় ইসি নিচ থেকে প্রাপ্তিকে ডাকতে ডাকতে উপরে আসছিল। প্রাপ্তি তা দেখে তাড়াতাড়ি ডায়েরিটা ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দেয়। ইসি এসে প্রাপ্তিকে নিয়ে খাবার খাওয়ার জন্যে নিয়ে যায়। প্রাপ্তি একবার চোখ বুলিয়ে পুরো রুমটাতে তাকায়। এই রুমটাতে তার মা বাবার হাজারো স্মৃতি লেগে আছে। তার কানে এসে যেন তার মা বাবার হাসি
মজা করে প্রতিটি কথা এসে বাড়ি খাচ্ছে, যেন পাশাপাশি দুটো ব্যালকনি থেকে তার মা বাবা কথা বলছে। ব্যালকনিতে বসে প্রাকৃতিক পরিবেশ দেখছে তার মা বাবা। পাশের ব্যালকনি থেকে তার মা তার বাবাকে মিস্টার ভালোবাসা বলে সম্বোধন করছে। এমন হাজারো ভাবনা প্রাপ্তির মনে এসে বাসা বাঁধছে। এই 8 বছরে তার মায়ের ডায়েরিটা সম্পর্কে কিছুই জানতো না সে। গতকালই মা বাবার রুমে ঘুমাতে এসেছিল। বুঝার পর থেকে প্রতি বছর তার মা বাবা মারা যাওয়ার আগের দিন রাত আর যেদিন মারা যায় সেই রাত, এই 2 দিন রাতে মা বাবার রুমে ঘুমায় সে। তার মা বাবার সাথে কল্পনাতে কথা বলে এই দুটো রাতে। সেই সূত্রে ঘুমাতে এসে কি মনে করে ড্রেসিং টেবিলে ড্রয়ার খুলেছিল আর সেখানেই ডায়েরিটা পায়। আর সকালে ভোরে ভোরে পড়া শুরু করে এবং জানতে পারে তার মা বাবা দুষ্টু মিষ্টি প্রেমের হাতে খড়ি গল্পটা। ইসি প্রাপ্তিকে নিয়ে নিচে যায়। ডায়েরিটা পড়ে থাকে ড্রয়ারে। থেকে যায় কিছু অসমাপ্ত লেখা। পাশে পাশে বেলকনির এক রাজনীতিবিদ আর এক সাধারণ খানিক চঞ্চল মেয়ের আত্মগোপনে রাখা ভালোবাসা থেকে বিয়ের গল্প। রাজনীতিবিদদের সুখের সংসার করার স্বপ্ন দেখতে নেই, বিশেষ করে যারা অন্যায়ের পথে রুখে দাঁড়িয়ে মানুষের সেবার জন্য রাজনীতি করতে চায়। তাদের তো পুরোই নিষেধ, যার জলজান্ত প্রমাণ হিসেবে থেকে যায় প্রণয় আর জান্নাত। কিন্তু প্রান্তিক কি আর তা মানে? সেও চলছে পুরো উদ্যমে রাজনীতির পথে। প্রাপ্তি ঘরে বসেই একটা অ্যালবাম নিয়ে তার মা বাবার ছবিটা দেখতে থাকে। ছবিটার মধ্যেই মা বাবার মুখে আদর দিয়ে বলে, আল্লাহ ওখানে তোমাদের ভালো রাখুক। আমি আব্বু আম্মু দোয়া করি তোমাদের প্রাপ্তি অনেক হ্যাপি আছে। তোমরা মন খারাপ করো না, কষ্ট পেও না, কেমন? প্রাপ্তি অনেক হ্যাপি থাকে। চাচু মামা ছোট মা আমার অনেক খেয়াল রাখে, আমাকে আদর করে, আমাকে হ্যাপি রাখে। তোমাদের পাশা জানিত ও সব সময় আমাকে হ্যাপি রাখে। আব্বু আম্মু প্রাপ্তি অনেক হ্যাপি। আব্বু আম্মু বলেই প্রাপ্তি অ্যালবামটা জড়িয়ে ধরে কান্না করে দেয়। চাইলেও যে ও কান্না আটকাতে পারেনি। আজ মা বাবার কথা বড্ড বেশি মনে পড়ছে তার। তার বাবা মা যে আল্লাহর কাছে চলে গেছে আর ফিরে আসা নয়। মা বাবার অভাব কেউ তাকে বুঝতে না দিলেও রাতের অন্ধকারে ঠিকই মা বাবার অভাব এসে তাকে জেগে ধরে।